আপনি পেশায়? না, আমি কিছু করছি না। আচ্ছা, আর জন্ম হয়েছিল কোথায় আপনার? আমার জন্ম ঢাকাতেই। ঠিক আছে, তো শুরু করুন। একেবারে মনে পড়ে যেখান থেকে আপনার, আমরা সেখান থেকেই শুনতে জি চাই। জি, আমি শুরু একদম করতে পারেন। ছোটবেলা থেকেই শুরু করতে চাই। ওকে। আমার জন্ম 1979 5 জুন ঢাকা মালিবাগে। আচ্ছা। আমার যখন 6 বছর বয়স তখন আমরা শ্যামলীতে চলে আসি। তখন আমরা 5টা ফ্যামিলি আশেপাশে থাকতাম। তো সবার বাসায় দেখতাম নানু আসতেছে, মামা আসতেছে, খালা আসতেছে, আমাদের বাসায় কেউ আসতো না। তখন আমি মাকে জিজ্ঞেস করতাম যে আমাদের বাসায় কেউ আসে না কেন মা? তখন মা বলতো, অনেক সময় কান্নাও করতো, অনেক সময় এমনিই বলতো যে আছে, কিছু আছে, তুমি বড় হলে বুঝতে পারবা, এখন বুঝবা না। আচ্ছা। তখন হঠাৎ করেই একবার দেখলাম যে আমার নানুকে নিয়ে আমার মামারা ঢাকায় আসলেন এবং আমাদের বাসায় উঠলেন। মা পরিচয় করাই দিল, এটা তোমার নানু, এটা তোমার মামা। তো আমরা তো মহা খুশি, কারণ কেউ আসে না, হঠাৎ করে নানু আসছে, মামা আসছে, আমরা খুব খুশি। নানু তখন ডায়াবেটিস ধরা পড়ে, নানু চিকিৎসার জন্য আসে, আর ওই মুহূর্তে ঢাকায় আর কেউ ছিল না। আচ্ছা, শুধু আমরাই ছিলাম ওনাদের রিলেটিভ বলতে, সেই জন্য হয়তো আমাদের এখানে উঠছে। মানে আপনার 6 বছর বয়স অবধি কাউকেই আসতে দেখেননি বাসায়? আসছে, ফুপু আসছে, চাচা আসছে, ওকে। কিন্তু ওই নানার বাড়ির কেউ আসে আচ্ছা, না। মার সাইডের কেউই আসতেন না। ওকে। তারপরে এই যে নানু যে আয়সা এখানে যে চিকিৎসা করাই গেল, তারপর থেকে আমাদের নানুর বাড়িতে যাওয়া আসা শুরু হলো। যখন আমার 7 বছর বয়স তখন প্রথম নানার বাড়িতে গেলাম, বেড়াতে গেলাম। তখন লোকজন বলল যে তোমার আব্বা আম্মা তো অনেক খারাপ কাজ করছে। তো বাই দ্য ওয়ে, একটা কোশ্চেন, আপনার আব্বা কি করতেন তখন? চাকরি আমার করতেন? আব্বা চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। আচ্ছা। তো আমার নানার বাড়িতে যাওয়ার পর লোকজন এক একজন এক এক রকম কথা বলা শুরু করলো। তখন 7 কি 8 বছর বয়স, তখন আমার কিছু কিছু বুঝি আর কি। তখন আমার বললো যে তোমার আব্বা আম্মা তো অনেক খারাপ কাজ করছে। কি করছে? তোমার আব্বা তো তোমার আম্মারে নিয়ে ভাগে গেছে, পালাই গেছে। আচ্ছা। এই জন্যে তোমার আম্মারে ত্যায্য করে দিছিল। তখন আমি এটা আবার আইসা আমার মার কাছে জিজ্ঞেস করলাম যে মা, সবাই এরকম কথা বলতেছে কেন, তুমি আর আব্বা মিলে এরকম কাজ করছো? তখন আমার আম্মা বোঝায় আমার ব্যাপারটা বললো যে মা, এরকম হয়েছিল, আমাকে দেখায়া তোমার খালাকে বিয়ে দিছিল। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার আম্মাকে, আমার আম্মা দেখতে খুব সুন্দরী ছিলেন এবং আচ্ছা। আমার একটা খালাম্মা ছিলেন যিনি দেখতে ভালো ছিলেন না। আচ্ছা আচ্ছা। তো আমার আব্বাকে দেখানো হয়েছিল আমার আম্মাকে, কিন্তু বিয়ে দিয়ে দিছে হইলো আমার খালার সাথে। আচ্ছা। তো আমার আব্বা এই ব্যাপারটা যখন জানতে পারে, তখন আমার আব্বা করছে কি, সে আবার এই ব্যাপারটা মেনে নেয় নাই। না, এটা তো মেনে না নেওয়ারই কথা। দেখানো হলো একজনকে, বিয়ে দিল হ্যাঁ, আরেকজনের সাথে, কিন্তু তখন কেন? আমার আব্বা ওই ফ্যামিলিকে না বলে আমার আম্মাকে কনভিন্স করা শুরু করলো যে তোমার ফ্যামিলি এইগুলা করছে আমার সাথে, আমি তোমাদের বদনাম করে দিব, তোমার আব্বারে আর এই গ্রামে থাকতে দিবে না, বের করে দিবে, এই সেই অনেক কিছু বলছে। এটা কি আপনার খালার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার আব্বা এগুলো হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যখন আব্বা জানতে পারছে আর কি যে একজনকে দেখায় আরেকজনকে বিয়ে দেওয়া হয়েছে, তখন আমার আব্বা করলো কি, একদিন যখন আমার আম্মাকে কোনোভাবেই কনভিন্স করতে পারে না, তখন আমার খালা আর আমার মাকে নিয়ে আমার আব্বা সিনেমা দেখতে যায় হলে। ওইখান থেকে আগে থেকে মাইক্রো বাসটাস রেডি করা ছিল, ওইখান থেকে নাকি আমার আম্মাকে উঠাই নিয়ে ঢাকায় চলে আসছে আমার আব্বা। মানে সিনেমা দেখতে গেল আপনার আম্মাকে নিয়ে? আমার আম্মা আর আমার খালা, তার যে তখনের ওয়াইফ, দুইজনকেই নিয়ে গেছে। কিন্তু খালাম্মাকে বসায় রাখা কোনো একটা অজুহাত দেখায় আম্মাকে বাইরে নিয়ে এসে মাইক্রোতে করে চলে আসছে ঢাকায়। ওকে। আসার পর আম্মাকে আবার বিয়ে করে উনি। আচ্ছা, ঢাকায় বলতে আপনার আব্বা কোথায় থাকতো তখন? আব্বা মালিবাগে থাকতো। আচ্ছা। কিন্তু ওইটা খালাম্মা তো থাকতো গ্রামে, কিশোরগঞ্জে। আচ্ছা। আমার আম্মাকে ঢাকায় আনার পর আমার আব্বা মালিবাগ চৌধুরী পাড়ায় আমার আম্মাকে আবার নতুন করে বিয়ে করে। তাতে আপনার আম্মার সম্মতি ছিল? আম্মা তখন বাধ্য হয়েছে বিয়ে করতে। আচ্ছা। কোন মুখ নিয়ে আবার দেশে ফেরত যাবে? ফোর্সের মুখে? হ্যাঁ, ফোর্সের মুখে। আমার ফুপুরা, দাদুরা, চাচারা সবাই তারে কনভিন্স করছে যে তোমার বাপ তো বেমানি করছে, আমরা চাইলে জালিয়াতি মামলা দিতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, কিন্তু তুমি যদি আমার বিয়ে করো তাহলে আর আমরা এইসবের মধ্যে যাব না। আচ্ছা, কিন্তু ওনারা ওই কাজটা কেন করলো? ওই যে আমার খালাম্মার কোথা থেকে বিয়ে আসতো না, আর আসলেও কেউ পছন্দ করতো না। এটা কিন্তু একটা অন্যায় ছিল অবশ্যই। হ্যাঁ, আমার আব্বার সাথে অন্যায় করা হয়েছে। তো বিয়ে করে নিল। কিছুদিন পরে খবর আসলো যে আব্বার যে প্রথমে আমার যে খালার সাথে বিয়ে হয়েছিল, ওনার পেটে সন্তান চলে আসছে। আচ্ছা। তো ওইখান থেকে আমার আব্বা আম্মা থাকতে থাকলো, আর গ্রামের থেকে একটা খবর আসলো যে আমার আম্মাকে ত্যায্য করে দেওয়া হয়েছে, আমার আম্মাকে তারা আর কোনোদিন গ্রহণ করবে না। এই কথাগুলো পরে আম্মা আমাদেরকে বুঝায় বললো যে এই কারণে তোমার নানার বাড়ির সাথে আমাদের যোগাযোগ ছিল না। তারপরে তো আসা যাওয়া শুরু হইলো, কিন্তু আমার আব্বা আম্মাকে এত বেশি টর্চার করত যে আমরা পাগল হয়ে যাইতাম ওইটা দেখা। ভাত নরম হয়েছে কেন, ভাত শক্ত হয়েছে কেন, ভাতে পানি লেগে আছে কেন, ডিম ভাজা
এরকম হয়েছে কেন, মানে প্রতিটা কথার আগে পিছে ওনাকে মারতো, প্রচন্ড রকমের মারতো, এত মারতো যে পাগল হয়ে যাইতাম ওইটা দেখা। বুঝতাম না, চিন্তা করতাম কেন মার খাচ্ছে আমার মা, এত মার কেন খাচ্ছে, যে এত কেন মার খাবে একটা মানুষ। তখন এক পর্যায়ে আর খুব গালিগালাজও করতো, মারতে 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 এক পর্যায়ে করতো কি, এক রুম থেকে আরেক রুমে টানা হেসরা, এক পর্যায়ে দরজাটা খুলে আমার মারে বের করে দিত রুম থেকে। আচ্ছা, আমার মা ছাদে যে কান্নাকাটি করত, যখন আমার আব্বার রাগ পড়ে যেত তখন আবার উনি ওনাকে ফিরায় নিয়ে আসতো। তো এরকম দেখতে দেখতে আমরা যে আশেপাশে 4-5টা ফ্যামিলি ছিল, তারা একবার আম্মাকে বলল যে ভাবি এইভাবে তো শেষ হয়ে যাবেন, এইভাবে আর কয়দিন। তারা পর্যন্ত আমার আম্মার জন্য কাঁদতো। তো আমার আম্মা কাঁদতো না, মুখ চেপে রাখতো যে বাইরের মানুষ শুনবে। খুব পরেশগার মহিলা ছিলেন আমার আম্মা। তারপরে একদিন একটা আন্টি শিক্ষিত ছিল, উনি বললেন যে আপনি একটা নেন, ব্যবস্থা নেন ওনার বিরুদ্ধে, উনি বকা দেখ, যা করে করুক, গায়ে হাত দিবি কেন এইভাবে। আর আমার আম্মা অসম্ভব সুন্দরী ছিলেন, ওনার এই সুন্দর গায়ে যখন মারতো ওনার পুরাটা গা কালো হয়ে থাকতো জায়গায় জায়গায়। তখন খালাম্মা একদিন বলল যে না, এভাবে চলতে পারে না, আপনি একটা ব্যবস্থা নেন। তখন আমার আম্মা বলল যে ভাবি, আমার স্বামী আমার যেই জায়গাগুলিতে মারে আমার ওই জায়গাগুলা বেহেশতে যাবে, আপনারা আমার জন্য দোয়া করেন যে আমি এগুলা সহ্য করতে পারি। তারপরে এরকম চলতে থাকলো। তখন আমার আব্বা আবার খুব অনেক বেশি বদভ্যাস ছিল আমার আব্বার, কাজের লোকদের সাথে ওনার এইটা সেইটা। আমরা বড় হয়ে যাওয়ার পরে ওনার এগুলা বন্ধ হয় নাই। এটা সেটা বলতে অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক আমার আম্মা দেখতেছে, কিন্তু তার কিছু বলার সাহস নাই। কারণ সে যেই লোক ভাত নরম হইলে শক্ত হইলে মারে, তার এই কথা বলতে গেলে তো জানেই মারা ফেলবে, এই ভয়ে সে কখনো মুখ খুলতো না। আমরা বড় হয়ে গেলাম, তখন সে আশেপাশের মহিলাদের, বিল্ডিং এর মহিলাদের সাথে হাই বাই হ্যালো এইসব উনার চলতেই থাকতো। উনার এইসব কখনো আমরা বন্ধ হইতেই দেখি নাই। এক পর্যায়ে একদিন আমার আম্মা একটু সাহস করে একদিন বলল, আমি তখন আম্মা রুমের পাশ দিয়েই যাচ্ছিলাম, আমার আম্মা আমার আব্বাকে বারান্দা থেকে ডাইকে বলল একটু শুনবেন। আমার আব্বা আসলো, বলো কি হয়েছে। আমার আম্মা বলল আপনি যে এগুলা করতেছেন আশেপাশের লোকজন হাসাহাসি করে, কাজের বুয়ার আয়সা কমপ্লেন করে। বিশ্বাস করবেন না, আমার আব্বা আমার আম্মার গলাটা চাপে ধরে মাটিতে শুয়ে একটা পায়ে পাড়া দিয়ে ধরে আরেকটা পা টান দিল। আমার আম্মার মলদারটা 1/2 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেল। কোন টাইপের ফেরোসাসনেস এটা? আমার আম্মা 2-3 বছর এইটা নিয়ে কষ্ট করছে, তারপরেও মুখ খুলে নাই, কারো কাছে কোনো কমপ্লেন করে নাই। আমার আম্মার কষ্ট দেখতে দেখতে আমি পাগল হয়ে গেলাম। আমি যখন ক্লাস 8-এ উঠলাম, আম্মারে বললাম আম্মা আর সহ্য করতে পারতেছি না, মা পাগল হয়ে যাব, এখান থেকে বাইর হওয়ার ব্যবস্থা কি বলো। আম্মা বললো মা ম্যাট্রিকটা পাশ করো, তোমার বিয়ে দিয়ে দিব, তোমার এগুলো আর দেখা লাগবে না। আমি বলছি কিন্তু বিয়ে দিয়ে দিলে তো সমাধান হইলো না, তোমার কষ্টের কি হবে। বলে না, আমার এইটাই জীবন, আমার নিয়ে তুমি চিন্তা করো না। এত সহ্য করতেন উনি? হ্যাঁ, এত সহ্য করতেন। মানে এরকম পাশবিক অত্যাচার সহ্য করা, এটা একটা মানে মহিষী নারী যেটাকে বলে, মানে ধৈর্যশীল এবং সন্তানদের জন্য, মানে সংসারটা শুধু আমাদের জন্য, আমাদের জন্য। আমার আম্মা বলতেন যে আমাদের পাশে আশেপাশে যারা যখন বুঝাইতেন আপনি চলে যান এখান থেকে, আর না আর না। আম্মা বলতেন আমি চলে গেলে এই লোকটা তো বউ ছাড়া থাকবে না, কিন্তু আমার এই 4টা ছেলে মেয়ে সৎ মা আয়সা তাদের সাথে কি করবে, এইটা চিন্তা করে আমার মা এখানে পড়ে থাকতো। তারপর যখন একটু বড় হইলাম, ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তখন চিন্তা করলাম যে এমন কাউকে বিয়ে করব যে আমার মাকে আমি এখান থেকে বাইর করতে পারবো। ওকে, আমি একটু বলি যে আমরা অনেক গল্প শুনেছি, যে এমিলির গল্পের কথা একটু রিমাইন্ড করি। আরো অনেকগুলো গল্প ছিল যেখানে মায়ের অবদান আমরা দেখেছিলাম। মাকে নিয়ে বলতে আমি বাধ্য হয়েছিলাম যে এটা কি আসলে মা। আর আজকে বলছি হ্যাঁ দেখুন, আজকে যে মায়ের কথা আমরা শুনছি এই কিন্তু আসল মা। আপনি বলেন। তারপর আমার মাথায় একটা জিনিসই ঢুকলো যে আমার মাকে এখান থেকে বাইর করতে হবে এনি হাউ। রাস্তা কি বাইর করলাম, রাস্তাটা বাইর করলাম যে আমি একটা ভালো লোক দেখে বিয়ে করব, সেইখানে আমি আমার মাকে রাখবো। আচ্ছা, আমার জন্য যখন বিয়ে মানে ম্যাট্রিক পরীক্ষার পরে আমার জন্য বিয়ে আসাও শুরু হইলো। তো ভালো ভালো কিছু বিয়ে আসছে, আমার নানা বিয়ে নিয়ে আসছে। কিন্তু যখনই ওই যে মা বাবার ঘটনাটা জানছে, তখন আর কেউ আর এই বিয়ে আর করায় নাই।
মানে কোন ঘটনাটা? ওই যে আমার আব্বা যে আম্মাকে নিয়ে ভাইগা চলে আসছিল, আচ্ছা ওই ঘটনা জানার পরে হুম। নানা যতগুলা ভালো ভালো বিয়ে আনছিল ওইগুলা আর হইল না একটাও। আচ্ছা মানে যখন ওই পক্ষ জানতে পারলো যে এরকম ব্যাপার আছে, আচ্ছা হইল না, তখন আমি তো হতাশ যে কি করব, তখন নিজেই নিজের জন্য ছেলে খোঁজা শুরু করে দিলাম। কিন্তু এটা তো কোনো অন্যায় ছিল না, একটা পছন্দ করে হয়তো অনেকে তো প্রেম করেও বিয়ে করে। হ্যাঁ, কিন্তু ওই যে আমার আম্মাকেও ত্যায্য করে দিছিল, এই ব্যাপারটাও সবাই জানতো পুরা আচ্ছা। গ্রামে। বা ওদের কথা ছিল যে না আমার আম্মার ইয়ে ছিল, নাইলে কিভাবে এটা হইলো। আর আমার আব্বা নিয়ে আসছিল, আম্মা কেন চলে গেল না। আচ্ছা, আপনার আব্বা যে বিয়ে করলো আপনার আম্মাকে, হুম। তো প্রথমে যে আপনার খালাকে আপনার খালার সাথে বিয়ে দিল, হুম। আপনার খালা তখন কি ডিভোর্স করে দিল আপনার আব্বা? হ্যাঁ, আমার আব্বা খালাকে ডিভোর্স করে দিল। আচ্ছা ম্যাট্রিক পরীক্ষার পর আমার আব্বার চাকরি থেকে আব্বা সাসপেন্ড হয়ে গেল। 2001-এ আব্বা চাকরি থেকে সাসপেন্ড হয়ে গেল। আমি ম্যাট্রিক পরীক্ষা মাত্র দিছি, কলেজে ভর্তি হব। সবগুলা ভাই বোন একসাথে ম্যাট্রিক পাস করছি, সবাই আব্বার পড়ানো সম্ভব না, আব্বার ওই অ্যাবিলিটি নাই। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন, দুই ভাই সবাই তখন লেখাপড়া করে। আচ্ছা তখন আমি করলাম কি, আমি চাকরি খোঁজা শুরু করে দিলাম। আমি তখন একটা চাকরি পেয়েও গেলাম, নাম ছিল অফিসার, ইকবাল রোডে। আচ্ছা ওখানে আমি রিসেপশনিস্টের চাকরি পেয়ে গেলাম। তো চাকরি করতেছি, এর মধ্যে আমি একটা অনুষ্ঠানে যাই, বিয়ের অনুষ্ঠানে। ওইখানে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। ওকে। তার নাম ছিল একরামুল হাসান এনাম। ওই ছেলে আমাকে পছন্দ করলো, ফোন নাম্বার দিল। তারপরে আমি তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর সে আমাকে দ্বিতীয়বারই তার বাসায় নিয়ে গেল। তার বাসা হলো পুরানা পল্টন। তার বাসায় নিয়ে গেল, তার বাপ মা খুব ফ্রেন্ডলি। প্রথমবার দেখার পরেই তারা এমন ভাবে কথা বললো, মনে হইলো যে তারা কতদিন আমারে চিনে। তো আমার কাছে খুব ভাল লাগলো এই ফ্যামিলির ব্যাপারটা। এবং আমি যে এরকম ছেলে কল্পনা করতাম যে আমার স্বামীটা এরকম হইতে হবে, সাদা সিধা সরল হইতে হবে, যেন আমি আমার মাকেও করতে পারি, এটা ছিল হলো আমার মেন্টালিটি। তো আমার কাছে ওই ছেলেটার ওরকম মনে হয়েছে। কিন্তু ফ্যামিলিতে যায় যখন কথা বললাম, তখন দেখলাম যে ওই ছেলে হইলো ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে। আচ্ছা। তো তখন আবার স্বপ্নটা একটু ভেঙে গেল যে এর তো বিয়ে করতে অনেক দেরি, আগের ভাই বোনগুলো আগে 4 ছেলের বিয়ে হবে, তারপরে ওর বিয়ে হবে। আর আমার জন্য এখনই ছেলে খোঁজা হইতেছে। ছেলে আপনার বয়স কত তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন? তখন আমার 17 বছর বয়স। 17। ছেলেটার বয়স কেমন ছিল? ছেলের বয়স তখন 18 ছিল হয়তো। আচ্ছা। তখন ওই ছেলে ফ্যামিলিতে যাওয়া আসা শুরু করলাম, মানে ওদের বাসাতেই দেখা করতাম, কখনো বাইরে দেখা করা লাগে নাই। মানে ফ্যামিলি এমন ভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিল। হঠাৎ করে ওই ছেলের বাপটা খুব অসুস্থ হয়ে গেল, তো একদম বেডে পড়ে গেল। আচ্ছা। আমি তখন কি করলাম, ওই ছেলের বাপরে এমন ভাবে সেবা যত্ন করা শুরু করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেডে পিশাব পায়খানা করত। আমি আমার মানুষ, এখনকার মেয়েরা বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে রাখতে চায় না, আর আমি বিয়ের আগেই আমার শ্বশুরের পিশাব পায়খানা এই 2টা হাত দিয়ে পরিষ্কার করছি। আচ্ছা। নিজে একা সব। মানে আপনার মায়ের গুণাবলী কিন্তু আপনার মধ্যেও আছে। আমার শাশুড়ি নাকে কাপড় বাঁধতো, আচ্ছা, আমি কোনোদিন বান্ধি নাই, যে মুরব্বী যদি মনে কষ্ট পায় যে নাকে বাইন্ধা আমার এগুলা পরিষ্কার করতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে 1 মাস পর আমি অসুস্থ হয়ে গেলাম আমি নিজেই। তারপরেও আমি ক্ষান্ত দিলাম না। তখন তো চাকরি করতেন আপনি, সময় বের করতেন কিভাবে? না, আমি ওইখান থেকে পরে উনার এই অবস্থা দেখার পর আমি ওইখান থেকে বের হয়ে আসছি। ছেড়ে পরে ছিলেন কি, মানে ওই ছেলের বাসায় শ্বশুর মানে? না, ওইখানে আমার বাসা থেকে যাইতাম। আচ্ছা। এবং বাসায় বললাম, আম্মা সবকিছু জানতো। আব্বাকে বললাম যে আমি একটা কাজ পাইছি, একজনের সেবা করতে হবে, ওইটাতে ভালো টাকা পয়সা পাওয়া যাবে। তো সে কনভিন্স হয়ে গেল। আচ্ছা। তারপরে ওই লোককে ভর্তি করা হলো বারডেম হসপিটালে। বারডেম হসপিটালে ভর্তি করার পরেও তারা এমন ভাবে আমার উপরে নির্ভরশীল হয়ে গেল, কেউ আর হাসপাতালে ঠিক মতো আসেও না। আচ্ছা। সমস্ত কাজ আমার, ওষুধও আমার আনতে হইতেছে, ডাক্তারও আমার খুঁজতে হইতেছে, তার পিশাব পায়খানা আমার পরিষ্কার করা লাগতেছে, সমস্ত কিছু। আর আবার ফাঁকে ফাঁকে বাসায় যেও কাজ করে দিয়ে আসতেছে। এইগুলা দেখে তাদের ফ্যামিলি এমন আমার প্রতি আকৃষ্ট হইল, আমার শাশুড়ি একদিন আমারে ডাকলো, মানে আমারে জিজ্ঞেস করে সব কাজ করা শুরু করে দিল। নুসরাত এটা কি করব, নুসরাত ওইটা কি করব, নুসরাত ঈদ চলে আসছে সামনে, নুসরাত তোমার শ্বশুরে হাসপাতালে রাখবো নাকি বাসায় নিয়ে আসবো? আচ্ছা। তখন আমি বললাম যে বাসায় নিয়ে আসেন। ওরা বাসায় নিয়ে আসলো ঈদের মধ্যে। এনামের মা তখন আমাকে বলল যে নুসরাত তুমি এনামকে নিয়ে এই টাকাটা রাখো, তোমরা এই পল্টন কাজী অফিসে যায় তোমরা নিজেরা বিয়ে করে ফেলো। আচ্ছা। কারণ আমি যদি এখন তোমাদের বিয়ে করার কথা বলি তাহলে সবাই রাগ হয়ে যাবে যে 4 ছেলে বাকি রেখে আবার ছেলে বিয়ে, ছোট ছেলেরে কেমনে বিয়ে করে। কিন্তু তোমরা বিয়ে করে ফেলাইলে আমি একটা অজুহাত দেখায় উঠাই নিয়ে আসবো যে আমি একা একা পারতেছি না, আমি বয়স্ক মানুষ, তোমরা কবে মেয়ে দেখবা, কবে বিয়ে করবা। হ্যাঁ, তখন যেহেতু শ্বশুর বিছানায় অচেতন, শাশুড়ি গার্জেন,
উনার কথা মতন আমরা ওই টাকা নিয়ে পরের দিনই যায় পল্টন কাজী অফিসে যায় বিয়ে করে ফেললাম। আচ্ছা, তো শাশুড়িকে এটা জানাইলাম, সে খুশি হইলো, মুচকি একটা হাসি দিল, বাস। তারপরে আমরা চলতে থাকলাম। এখন পুরুষ মানুষরা তো মনে করেন যে বিয়ে হয়ে গেলে পরে আর কিছু মানতে চায় না, তো সুযোগ পাইলে সে আমার সাথে মেলামেশা করতো, শারীরিক সম্পর্ক হইতো। তখন এটা তো স্বামী স্ত্রীর একটা বৈধ একটা বেসিক রিলেশনশিপ। হ্যাঁ, কিন্তু আমাদের দোনো ফ্যামিলি থেকে তো তখন এটা বিয়ে হয় নাই। আচ্ছা, আপনি তখন কোথায় উঠলেন? ওই বাড়িতে গিয়ে উঠলেন? না, ওই বাড়ি থেকে উঠি নাই, আমি আমার বাড়িতে। আপনার বাড়িতেই আছেন? হ্যাঁ, ও আচ্ছা, কারণ এটা তো আমার আম্মা ফ্যামিলি। আব্বা তখন জানেও না যে আমি বিয়ে করে ফেলাইছি। আচ্ছা, আমি আমার শাশুড়ির কথা শুনে বিয়ে করে ফেলাই। ওকে। তারপর এরকম চলতে থাকলো। 3 মাস পর আমার শ্বশুর মারা গেলেন। আচ্ছা, আর এর মধ্যে হঠাৎ একদিন আমার বমি 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 বমি, মাথা ঘুরানো, কি হয়েছে। তো আমি এনামকে বললাম, এনাম আমারে নিয়ে গেল মোহাম্মদপুর ফার্টিল হাসপাতালে নিয়ে গেল। ওকে। ওখানে যায়া তারপরে টেস্ট মেস করে দেখা গেল যে আমি প্রেগনেন্ট। আমি অন্তঃসত্ত্বা। মানে বিয়েটা হয়েছে কেবল, এখনো ফ্যামিলি সাপোর্ট দেয় নাই, ইভেন আপনার ফ্যামিলি জানেও না এর মধ্যে আপনি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট। ওকে। এই মুহূর্তে একটা বিরতিতে আমাদের যেতে হচ্ছে প্রিয় শ্রোতা। নুসরাতের জীবনের গল্পটা আমরা এখানে শুনছি এবং শুরুতেই কিন্তু ভয়াবহ একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে গেছে অলরেডি, আই থিঙ্ক। এবং পুরোটা সময় এ ধরনের কিছু মানে আপস ডাউনস আপনি দেখতে পাবেন আজকের এই গল্পে। সো প্লিজ কোথাও যাবেন না, সাথেই থাকুন। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। আর ছোট করে একটু ফোন নাম্বারটা বলে দিতে চাই, যেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার জীবনের গল্পটা ওই নাম্বারটায় ফোন দিয়ে আপনি বলতে পারবেন এবং তারপরেই আমরা আপনার সাথে যোগাযোগ করব। নাম্বারটি হচ্ছে 0961389282। ওকে। আর ফেসবুকেও আপনি যোগাযোগ করতে পারেন, অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। আর যে সেতু নামে আছে এই পেজটি, আপনি লাইক দিন পেজে, এবং এই পেজে আপনি আমার সাথে যোগাযোগটা রাখতে পারবেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিষয়টা অত্যন্ত আনন্দের। আপনার জীবন থেকে নেয়া বাছাইকৃত সেরা গল্পগুলো আমরা আমাদের রেডিও শো অর্থাৎ হ্যালো 8920 জীবনের গল্পতে প্রচার করি। আর সেখান থেকে সেরা গল্পগুলো বাছাই করে এবছরও আপনার জন্য বই আকারে বর্ণ প্রকাশ হতে বের হচ্ছে জীবনের গল্প 4। আর এবারের বইটি আগের বইগুলোর চাইতে কিছুটা হলেও অন্যরকম হবে, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। আর বইটি এবছর অমর 21 বইমেলার শুরু থেকেই আপনি পাবেন। আর আজকেই আপনার বইয়ের প্রি অর্ডার করতে আপনি ফোন করুন এই নাম্বারটিতে 01511522523। আমি আবারও বলছি নাম্বারটি 01511522523। এই নম্বরে ফোন করে আগে থেকে আপনি বুক করে রাখতে পারেন, কারণ খুবই স্বল্প সংখ্যক বই আমরা বাজারে আনছি এবার। ওকে, ছোট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না আশা করি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনতে পাচ্ছেন। আর আজকে নুসরাত রয়েছে আমাদের সাথে। নুসরাতের জীবনের গল্পের কিছুটা আমরা শুনতে পেরেছি, এবং তাতে করে আমরা যেটা দেখলাম যে ভয়াবহ এক অভিজ্ঞতা আজ আমারও হচ্ছে, ইভেন শিউরে উঠছি আমি প্রতিটা গল্পের কোনায় কোনায় গিয়ে। আমাকে ভাবাচ্ছে লিটারেলি, এবং আপনারাও আমি জানি যে একইভাবে উপলব্ধি করছেন গল্পটা। নুসরাতের জীবনের গল্পে আমরা আবারও ফিরবো, কিন্তু তার আগে ফোন নাম্বারটা বলতে চাই, যেখানে আপনি ফোন করে নুসরাতের মতো এখানে আপনি চলে আসতে পারবেন এবং আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। কারণ আমরা বিশ্বাস করি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। এই কথাটা যদি আমি একটু বুঝিয়ে বলি এভাবে, যে আপনি যেটা ভাবছেন যে আপনার জীবনে এরকম হতে পারে, হয়তো হলো, কিন্তু এমন ভাবে হলো যেটা আপনি কল্পনাও করতে পারেননি, কল্পনা শক্তির বাইরে ছিল। এবং আপনার এই গল্পটা, আপনারা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে শুনছেন, নিশ্চয়ই আপনারা সেটা টের পেয়ে গেছেন। সো আপনাদের জীবনের গল্পগুলো এখানে এসে আপনি বলুন এই নম্বরে ফোন করে 09613892892। ওকে। এছাড়া ফেসবুকে আপনি যোগাযোগটা রাখতে পারেন আমার সাথে। ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আর যে সেতু নামে এই পেজটি রয়েছে, আপনি এটাতে লাইক দিন, কানেক্টেড থাকুন আমার সাথে। হ্যালো 8920 জীবনের গল্প এই শোটি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন এবং শুনেও নিতে পারবেন। ইউটিউবে গিয়ে আপনি এবিসি অনলাইন লিখলে আমাদের চ্যানেলটা চলে আসবে, সেখানে গল্পটি আপলোড হয়ে যাবে এবং আপনি চাইলে পরে শুনতেও পারেন, ডাউনলোড করে রেখেও দিতে পারেন। চ্যানেলের নামটি হচ্ছে এবিসি অনলাইন। আমি রিপিট করছি না, কথা বেশি বাড়াচ্ছি না, সরাসরি নুসরাতের কাছে চলে যাচ্ছি। আপনি বলুন। 3 মাস পর আমার শ্বশুর যে হাসপাতালে ভর্তি ছিলেন বারডেমে, উনি মারা গেলেন। তো
তো এবং একই সাথে আপনি দেখলেন যে আপনিও প্রেগনেন্ট। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তো ফার্টিলাইজে এটা যখন জানতে পারলাম, আমার একটা কথা মিস হয়ে গেছে। যখন আমি আমার শ্বশুরের যত্ন করতাম, একা একা সবকিছু করতাম, আমি একা পারতামও না, তারপরেও আমি করেই যেতাম। তো তখন আমার শাশুড়ি আমার উপর এত খুশি ছিলেন, উনার বাক্স ভর্তি গয়না ছিল, সোনার গয়না। উনি এগুলো মুঠ দিয়ে উঠায় আমাকে দেখায় বলতেন, নুসরাত, আমার ছেলের বউরাই এগুলা পাবে। উনি ওনার সেই কালের 40 বছর আগে সে বিয়ের বেনারসি কাতান সব আলমারিতে বাইর করে আমাকে দিতেন, যে তুমি এগুলা দিয়ে ড্রেস বানায় বানায় পড়ো। মানে যত ভাবে একটা মানুষকে উৎসাহ করা যায় উনি করতেন। তো আমি আরো উৎসাহ হয়ে আরো করতাম এগুলা পাওয়ার লোভে না, মানে খুব আদর করতেন তখন তিনি আমাকে। ঠিক আপনার মায়ের মতো একজন ভালো মানুষ আপনি ওদিকে পেলেন, তাই? হ্যাঁ। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে আমার এইসবের দরকার নাই, আমি সবসময় নিজে একটা কিছু করতে চাই। তখন উনি আমাকে বললো যে তুমি কি করতে চাও? আমি বললাম যে আমি একটা খাবারের ব্যবসা করতে চাই। তখন তিনি আমাকে বললেন, আমাদের এই একতলা বাড়ি ভেঙে যখন 12 তলা অ্যাপার্টমেন্ট উঠবে, তখন নিচে আমি তোমাকে আর এনামকে একটা খাবারের ব্যবসা দিয়ে দিব। আচ্ছা, তো আপনাকে মানে খাবারের ব্যবসায়ী কেন? মানে তো আমি যখন থেকে আমি রান্না বাড়া শুরু করছি তখন থেকে আমি এত প্রশংসা পাইছি খাবারের। এবং আমার এই শ্বশুর বাড়ি প্রথম যখন আমি রান্না করে খাওয়াই, তারাও মুগ্ধ আমার রান্নায়। এবং প্রতিটা মানুষ আমাকে এটা বলছে যে আপনি খাবারের ব্যবসার উপরে কিছু করেন, আপনি শাইন করতে পারবেন। আচ্ছা, মানে উনি হচ্ছে খাবার অনেক সুন্দর রান্না করেন, অনেক সুন্দর খাবার বানান। কি কি আইটেম আপনি বানাতে পারেন? আমি ফাস্ট ফুড আইটেম বানাতে পারি, আমি চাইনিজ আইটেম, বাংলা খাবার সবকিছুই আমি তৈরি করতে পারি। নাইস। তারপরে যখন আমার শ্বশুর মারা যাওয়ার পর যখন এটা জানলাম যে আমি প্রেগনেন্ট, আমার হাজবেন্ড যখন এটা জানলো, সে মাথায় হাত দিয়ে বসলো। সে আমারে খুব প্রেসার দিল যে এই বাচ্চা কিছুতেই রাখা যাবে না। আমি তখন তারে বললাম, কেন, আমার এই বাচ্চাটা কি অবৈধ যে আমি বাচ্চাটা রাখবো না? এটা আমার প্রথম বাচ্চা, পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে আমার বাচ্চারে আলাদা করতে পারবে না। তখন সে তো আরো চিন্তায় পড়ে গেল। তখন আমি বললাম যে তুমি আমাকে কনভিন্স করার চেষ্টা করো না, কারণ আমি বাচ্চা রাখবই। আমি বললাম তুমি যায় তোমার ফ্যামিলিকে জানাও, কারণ তোমার আম্মা তো সবকিছু জানে, ভাইরা বোনরা না জানলে কি হয়েছে। তখন সে বাসায় গেল, বাসায় গিয়ে বললো, আম্মা, নুসরাত প্রেগনেন্ট, ওকে উঠায় আনার ব্যবস্থা করো। ওর মা নাকি লাভ দিয়ে উঠা ছেলেরে থাপ্পড় একটা দিয়া, তোর 4 বড় ভাই থাকতে তুই বিয়ে করছস, আবার তোর বউয়ের বাচ্চা পেটে, আবার তুই এটা বলতে আসছিস, তোর লজ্জা লাগলো না? তখন এনাম তো থতমত খেয়ে গেল, আরে আম্মা এসব কি বলে, আম্মাই তো করাইছি বিয়ে, এখন আম্মা এসব কি জন্য বলতেছে? তখন সব ভাইরা আয়সা এগুলা শুনা খুব হইচই ঘরের মধ্যে। আমার হাজবেন্ড বলল যে মা, তুমিই তো এটা করাইছো, এখন তুমি এগুলা বলতেছো কেন? তখন আমার শাশুড়ি পট করে কোরআন শরীফ মাথায় নিয়ে ফেলাইলো। কোরআন শরীফ মাথায় নিয়ে সে বলল, কখনো আমি এর কাজ করাই নেই, কেন তুই আমার উপরে তোর পাপের বোঝা ঢালতেছিস? মানে উনি একেবারেই একদম চোখ পল্টি সাথে সাথে। মানে উনি বিয়েটা করার নাই এটা বলছেন? হ্যাঁ, আমরা তো সরল মনে সরল বিশ্বাসে উনার কথায় যায় বিয়ে করে আসছি। উচিত ছিল উনাকে সাক্ষী রাখা বিয়েটা করা, তাইলে উনি এটা করতে পারতো না। এটাই আমি বলি যে একটু আগে বললাম যে জীবন আসলে কল্পনার চেয়েও বেশি কিছু। এই যে দেখুন, আমি কিন্তু একটু আগে আবারও বললাম একটা কথা, প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি যে আমি নুসরাতকে বলেছিলাম যে আপনার মায়ের মতো একটা ভালো মানুষ আপনি পাইলেন না, ওনার শাশুড়িকে কিন্তু আমি মেন করেছিলাম। কিন্তু এখন দেখুন ঘটনাটা একেবারেই উল্টে গেল। যাই, ওটা হয়তো উনি ওনার স্বার্থের জন্যই আপনাকে বিয়েটা করালেন বা আমাকে ইউজ করতেছিলেন তিনি। আচ্ছা, মানে আমি বুঝতে পারিনি। এই ইউজের ব্যাপারটা আমার মনে হয় যে মানব সম্প্রদায়ে বা আমাদের সোসাইটিতে এই ব্যাপারটা খুব বেশি পরিমাণে চলে, যে নিজের প্রয়োজনে আমরা একটা মানুষকে এমন ভাবে ব্যবহার করি, তাকে বিভিন্ন ধরনের লোভ প্রতারণা তার সাথে করে এমন ভাবে ইউজ করি, এবং ফাইনালি লাস্ট ফিনিশিং যেটা হওয়া উচিত ছিল সেটা হয় না। ঠিক নুসরাতের জীবনে যেমন হচ্ছে। ওকে নুসরাত, তারপরে কি হলো? তারপর তো ওই দিন থেকে আমার এন্ট্রি বন্ধ ওই বাসায়। তার ছেলেকে বলে দেওয়া হলো, ওই মেয়ে যদি আর এই বাসায় আসে তাহলে তোরও আর জায়গা নেই, তোরেও বের করে দিব বাসা থেকে। কিন্তু আপনি তো লিগ্যালি বিয়ে করেছেন। হ্যাঁ, লিগ্যালি বিয়ে করছি, আমার কাছে কাগজপত্র ডকুমেন্টস আমি আজকেও সাথে নিয়ে আসছি। আচ্ছা, হ্যাঁ। তখন আপনি ওগুলো কেন সাবমিট করেননি ওই ভাইদের সামনে? তখন আইনি সেই পেপারস গুলো আপনি কেন দেখাননি ওদের? আমার যে ওই যে দারোয়ানকে বলে দিছে যে এই মেয়ে যেন আর এই বাসায় ঢুকতে না পারে। তারপরে আমি আমার বাসায় জানাইলাম, আমার আব্বাকে আম্মাকে জানাইলাম। আমার আব্বাও আমাকে খুব গালিগালাজ করলো, খুব মারধর করলো। আমার আম্মাকে মারধর করলো যে তুই খারাপ, তোর মেয়ে খারাপ, দেখ কি কাজ করে আইছে, তুইও মুখ কালা করে আইছিস, তোর মেয়ে মুখ কালা করে আইছে, দুনিয়া আর আজে বাজে কথা সে বললো। ওকে, কিন্তু আপনার হাজবেন্ড সে কি ইনিশিয়েটিভ নিল? সে কি প্রতিবাদ করলো না, সে ভাইদের উপরে চলতো। আর সে আমাকে মিথ্যা কথা বলছিল যে সে বিবিএ পাস, পরে জানা গেল যে সে ম্যাট্রিক পাস একটা ছেলে।
তারপরে তার ফ্যামিলিতে আমার আব্বা আর আম্মা গেল। না, আপনি ওই কথাটা বিশ্বাস কেন করলেন? ওর বয়স যদি 18 হয়, তখন 18 বছর বয়স, 18 বছর না তো, তখন তার বয়স হলো 20। তখনও তো বিবিএ পাশ করে ফেলা সম্ভব নয়। আমি এরকম একটা পরিবেশে বড় হইছি, এত কিছু যাচাই বাছাই করার মতন আমার মেন্টালিটি কখনো ছিল না। আমি যাই হোক, শুধু একটা আশ্রয় খুঁজছি বুঝতে সবসময়। পেরেছি। যাই হোক, ওই একটা আশ্রয়ের জন্য আপনি অনেক কিছু হিসাব কিতাব করেননি, অনেক কিছু হিসাব মিলাতেও আপনি ভুল করেছেন। জি। তারপর ওরা করলো কি, আমার পরিবারে আমি যখন জানাইলাম এটা, আমার আব্বা তখন বলল আমার মেয়েকে মানে নেয় নাই, এই লজ্জা আমি মুখ দেখাইবো কিভাবে মানুষের, ওই চিন্তা করে পাইতেছি না। আর তুই আমারে যা বলতেছিস যে ওদের ওইখানে যায়া ওদের হাতে পায়ে ধরতে তোরে উঠাই দিতে, আচ্ছা, তুই মরে যা বিষ খায়া, তোর মতন মেয়ের আমার দরকার নাই, আমি কোথাও যাইতে পারবো না। তখন আমি অনেক কান্নাকাটি করছি, অনেক, এত কাঁদছি, জায়নামাজে বসে এত কাঁদছি। পরে এক পর্যায়ে দেখলাম যে এক সময় ওই ছেলেটাই চলে আসছে এক কাপড়ে। আচ্ছা, এনাম তার ফ্যামিলিকে ছাইরা এক Okay. কাপড়ে চলে আসছে আপনার কাছে চলে আসলো? আমার কাছে চলে আসছে, মানে আমার আপনার- বাসায়। আপনার বাসায়, হ্যাঁ। তখন আমার আব্বা বিরক্ত হইলেও, রাগ হইলেও, সে তখন কয়েকদিন তারা এখানে রাখলো। আব্বা সাবলেটে একটা রুম আমাদেরকে ভাড়া করে দিল। আর আব্বা ভাবলো যে বাচ্চা হইলে হয়তো হয়তো ঠিক হয়ে যাবে। কিছুদিন ওই ছেলেটা ভালো মতনই আমার কাছে ছিল। তারপরে যখন আমার 7 মাসে যখন আমি প্রেগনেন্সি পৌঁছায় গেল, তখন ওই ছেলে এমন অত্যাচার আমার উপর করা শুরু করলো যে মায়ের ধর থেকে নিয়ে, যেই ছেলে উচ্চা শব্দে কথা বলতো না, ওই ছেলে আমারে মার ধর থেকে নিয়ে, এমন কিছু নাই যে সে আমার সাথে করতো না। মারধর কেন করতো? মারধর করতো তারে আমি ডিভোর্স দেওয়ার জন্য, মানে আপনি যাতে তাকে ডিভোর্স দিয়ে যান। আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই। আচ্ছা। আর ওই ছেলের মা ছেলের মোবাইলে মাঝে মাঝে ফোন করে আমারে চাইতো, আর আমাকে বলতো আমার ছেলে আমার বুক থেকে কারে নিয়ে গেছিস, তুই কোনোদিন শান্তি পাবি না, তুই কোনোদিন ভালো থাকতে পারবি না। তারপরে এক পর্যায়ে ওই ছেলের অত্যাচার এমন পর্যায়ে চলে গেল এবং সে আমাকে মারায় ফেলার চেষ্টা পর্যন্ত করা শুরু করে দিল। মানে একেবারে জানে মেরে ফেলবে আমার আপনাকে। জানে মারা হইলেও সে আমার এখান থেকে চলে যাবে। এগুলো সব কি তার মায়ের ইন্সপিরেশনই সব হচ্ছে? মা আর তার ছোট বোন ছিল, তার আচ্ছা। ইন্সপিরেশনে সে মানে এগুলো কেন ঘটে আমি জানি না। মানে বিয়ে হয়ে গেছে, বিয়ে তো একটা চিরদিনের একটা বন্ধন, যেটা হয়ে গেল সেটা এবং তার মায়ের সম্মতিতেই হলো, তার হ্যাঁ। মাই কিন্তু আপনাদের পাঠালো। সো এখন কেন এরকম একটা অশান্তি সৃষ্টি করা, এগুলো আমাদের সমাজে অনেক হয়। এই ঘটনার শিকার অনেকেই হয়তো এগুলো শুনছেন, যারা হয়তো এরকম করেছেন প্র্যাকটিক্যাল লাইফে, এই ক্যারেক্টারটাই ছিলেন, যে ওই মায়ের রোলে ছিলেন, এমন হয়তো অনেকে শুনছেন। এটার জন্য একটা সম্পর্ক গড়ালেন, সেই সম্পর্কটা আবার নষ্ট করার জন্য চেষ্টা করছেন। এই যে অযথা অশান্তি সৃষ্টি, যে পরিবেশ নষ্ট, সমাজের মানে শান্তি নষ্ট, বেসিক কথা, এটার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। যারা শুনছেন একটু জাজ করবেন এবং এই ধরনের পরিবেশ সৃষ্টি না করে বরং উল্টোটা একটা শান্তিময় কিছু ম্যানেজ করা বা সৃষ্টি করাটা কিন্তু মেইন ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায় আমাদের সামনে মনে হয়। যাই হোক, বলেন নুসরাত। তো আমার মা, আমি যখন প্রেগনেন্ট তখন আমার মা খাওয়া পাঠাইতেন, আমার পেটে বাচ্চা, 2টা ডিম পাঠাইতেন, একটু দুধ পাঠাইতেন, খাওয়া পাঠাইতেন। আমি আমার স্বামীরে খাওয়ায় যদি খাওয়া বাঁচতো তাহলে ওই খাওয়াটা আমি খাইতাম। কোনোদিন আমার স্বামী বলে নাই যে তোমার পেটে বাচ্চা, তুমিও একটা ডিম খাও। তবু আমি কোনোদিন কমপ্লেন করি নাই। যতদিন আমার কাছে ছিল আমি তার মুখে উঠায় উঠায় খাওয়াই দিতাম, যে তার মায়ের অভাব সে ফিল না করে, যে আমার জন্য মা ছায়রা, ভাই ছায়রা, সবাইরে ছায়রা আমার কাছে চলে আসছে, এত বড় বাড়ি, সব কিছু ছায়রা, একটা সাবলেট একটা রুমে আছে। কোনো কষ্ট যেন তার না হয় এমন কিছু নাই যে আমি করি নাই তারে ধরে রাখার জন্য। মায়ের পর্যন্ত খাইছি প্রেগনেন্ট অবস্থায়। তখন সে একদিন আমারে বলল তুমি আমার সাথে চলো এক জায়গায়। কোথায়? ওই কুমিল্লায় নিয়ে গেল। কুমিল্লায় তাদের এক চাচা আছে, কুমিল্লার চেয়ারম্যান, ওইখানে নিয়ে গেল। নিয়ে যায় আমার বলল যে এই ফলস ডিভোর্স পেপারে সাইন করো, এখানে সাইন করলে তাহলে এনাম নিজের বাসায় যাইতে পারবে, ওরে ঢুকতে দিবে। তাহলে ওরে যদি তুমি এটা করতে দাও তাহলে আমরা পরে তোমারে নেওয়ার ব্যবস্থা করব। তো আমি এত অত্যাচারিত তখন, আমি কোনো কিছু চিন্তা না করে আমি ওই ফলস ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। ব্যাপারটা কি আসলে ফলস ছিল? আমি জানি না। ওকে। পরে ওই ছেলে আসলো, আবার ঢাকায় আসলো। পুরা প্রেগনেন্সির মধ্যে কোনোদিন ডাক্তারের কাছে যাই নাই যে আমি 20টা টাকা থাকলে আমার স্বামীর হাতে দিতে পারবো, ডাক্তারের কাছে গেলে তো টাকা খরচ হবে। আমি যাই নাই কোনোদিন ডাক্তারের কাছে যে আমার স্বামীর টাকা চাইলে যেন আমি বার করে দিতে পারি। আমার কাছে যাই আসতো, যে কয় টাকায় আসতো, আমি তার জন্য গুছায় রেখে দিতাম। আমার স্বামী কোনোদিন আমারে বলে নাই চলো একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। 9 মাসের মধ্যে কোনোদিন পেট ভরে ভাত খাই নাই, কোনোদিন একটা ডিম খাই নাই, কোনোদিন একটা ফল খাই নাই। যা দিত সব আমার স্বামীরে খাওয়াইতাম, মুখে উঠায় উঠায় খাওয়াই দিতাম।
দেখুন প্রিয় শ্রোতা, মানে কি পরিমাণ কান্না করছে এই আজকের এই আপুটা আমাদের সামনে। মানে বাঙালি নারী একেই বলে যে স্বামীর পায়ের নিচেই মানে স্ত্রীর বেহেশত। এই ব্যাপারটা কিন্তু মনে প্রাণে মানে এই যে নুসরাত ওর মা যেটা করেছে, ওর বাবার কাছ থেকে মানে অকথ্য অত্যাচার সহ্য করেও কিন্তু বলতো যে যেখানে মেরেছে এই জায়গাগুলো আমার বেহেশতে যাবে, ও কিন্তু সেই কাজগুলোই করছে। এই কিন্তু বাঙালি নারী। আর এরা এগুলো মেনটেন করতে গিয়ে না বেসিক অধিকার এগুলোই কিন্তু সবসময় হারায়, সারা জীবন অত্যাচারিত হয়, মার খায় এবং মার খেতেই থাকে, শেষ পর্যন্ত কোনো মানে পজিটিভ কিছু কিন্তু তারা পায় না। আজকে দেখি নুসরাতের জীবনের গল্পটা কোথায় যায়। নুসরাত একটু শান্ত হন আপনি। আমি জানি যে গল্পগুলো বলছেন এগুলো আপনার জন্য কত না কষ্টের ছিল যখন আপনি ওই সময়গুলো পার করেছেন, যেগুলো বলতে গিয়ে আপনার বুক ফেটে যাচ্ছে আজকে কান্নায়। আমি জানি না কিভাবে সান্ত্বনা দিব। আপনি একটু শান্ত হন, সময় নেন, আপনি আপনার গল্পটা বলুন। তারপর যখন আমার প্রেগনেন্সির 9 মাস চলে আসলো, তখন আমি আমার মায়ের বাসায় আমারে নিয়ে গেল আমার হাজবেন্ড। আমার বাপ দরজা খুললো, দরজা খুলা ভিতরে চলে গেল, যা আমার মারে বললো, যা তোর বাচ্চা আসছে, যা ওটারে আয়না কি করবি কর। তখন রাত 1টা বাজে। পাশে একটা নার্স থাকতো, তারে ডাকলো, আমারে হাসপাতালে নিয়ে যাবে। এরকম কেউ ছিল না যে আমার জন্য এইটুক করবে যে আমারে হাসপাতালে নিয়ে যায় ডেলিভারিটা করাবে। তারপরে এই সিস্টারে আমার মা যায় দৌড়াইয়া যায় আর ডাইকা নিয়ে আসলো যে আপা আপা আমার মেয়ের পেন উঠছে, আপনি তো নার্স, আপনি একটু ডেলিভারিটা করাই দেন। তারপরে ওই সিস্টার আসলো, চেষ্টা করতে থাকলো। এক পর্যায়ে আমার প্রেসার উপরেরটা 90 হয়ে গেল, নিচেরটা 60 হয়ে গেল, লো যেটাকে বলে। হ্যাঁ। তখন ওই নার্স বলল, এখন আর আমার হাতে কিছু নাই, আল্লাহর উপরে, আর তুমি যদি কিছু করতে পারো। তখন এক পর্যায়ে আমার দ্বারাও আর কিছু হইতেছিল না। তখন নার্স হাত দিয়ে আমার লজ্জাস্থানটা ছিঁড়ে আমার বাচ্চাটা বাইর করছে। তখন ওই ব্যবস্থাও ছিল না তার কাছে যে সে কিছু কাটা ছিঁড়ে আমার বাচ্চাটারে বাইর করবে। এই বাসায় ডেলিভারি হইলো আমার বাচ্চা। ওই অবস্থা, আমার স্বামী আমার বাচ্চাটারে এক নজর দেখলো, দেখে সে ওই সাবলেট বাসায় চলে গেল, কোলেও নিল না বাচ্চাটাকে। আমি বাচ্চারে দুধ খাওয়ানোর চেষ্টা করতেছি, বাচ্চার নাভিটা উনি আবার এমন ভাবে বাইধা গেছিল যে ওইটা বাধা হয় নাই ঠিক মতন। রাত্রে ওইটা থেকে ব্লিডিং শুরু হয়ে গেছে। আমার তো মাথা খারাপ, কান্নাকাটি, চিল্লাচিল্লি, আব্বা আইসা গালি গালাস, তুই একটা জন্ম দিছিস, ওইটা মতন চিল্লাইতেছে। ঘুমাইতে পারতেছি না, সকালে ওইটা অফিসে যাওয়া লাগবে। বাচ্চারা থামানোর অনেক চেষ্টা করলাম, সে থামে না। পরের দিন সকালে ওই বাচ্চাটা দেখলাম, সাদা ধবধবে বাচ্চাটা কেমন জানি হলুদ হয়ে গেল। আচ্ছা। পরে বাচ্চাটারে নিয়ে শিশু হাসপাতালে দৌড়াইলাম। ওই অবস্থায়, নিজের অবস্থা খারাপ, শিশু হাসপাতালে যায়া ভর্তি কে করবে, আমার তো কেউ নাই। আপনি নিজেই গেলেন বাচ্চাটাকে আমি নিয়ে? ওই অবস্থায় বাচ্চাটা নিয়ে দৌড়াইলাম শিশু হাসপাতালে। আপনার মা কেউ সাপোর্ট দিল না? আমার মার তো কোথাও যাওয়ার পারমিশনই নাই, আমার মা তো যাইতে পারবেই না। পরে আমি আমার বাচ্চারে নিয়ে গেলাম। পরে আমার আব্বা আসছে পিছনে পিছনে, আয়শা পরে ভর্তি করলো। আমি বাচ্চা নিয়ে গেছি সকালে, আর আমার ওই ভর্তি হয়েছে হলো সন্ধ্যার সময়। এই বাচ্চা নিয়ে শিশু হাসপাতাল, বাচ্চা নিয়ে পেটে নিয়ে তো কিছু খাই নাই, বাচ্চার গায়ে রক্ত নাই, শুকনা শুধু হাড্ডি আর চামড়াটা ঝুলে রয়েছে। বাচ্চা রক্ত পায় না, রক্ত পায় না, টেস্ট করবে কিচ্ছু পায় না। পরে মাথার রক্ত কাইটা রক্ত বাইর করলো বাচ্চার টেস্টের জন্য, রক্ত কেটে ব্লেড দিয়ে মাথার রক্তটা একটু ফুটা করলো, ওইখান থেকে রক্ত নিল। আমার চিৎকারে পুরা শিশু হাসপাতাল পুরা থমকে গেল, আমার চিৎকারে, আমার কান্নায়। তারপরে আমি কি করব, দিশাহারা আমি। তারপরে আসলো যে বাচ্চার জন্ডিসের পরিমাণ অনেক বেশি। 4-5 দিন হাসপাতালে থাকলাম। জন্ডিস যখন একটু নরমাল হইলো, টাকা বাড়তেছে, এই টাকা কে দিবে? আমরা বললাম যে তুমি একটু তোমার পরিবারের বইলা একটু টাকা ব্যবস্থা করো না, আমি আমার বাপের আর কত কষ্ট দিব। সে বলল যে না, আমি ওইখান থেকে কিছুই চাইতে পারবো না। তারপরে আব্বাই বিল টিল দিয়া ছুড়াই নিয়ে গেল, ছুড়াই নিয়ে যায় আবার গালি গালাজ যে তুই আসলেই খারাপ, এই সেই, তোর জন্মের পরে মাইরা ফেলানো উচিত ছিল। তখন আমার মা আমারে দেখতো, আমার বাচ্চারে দেখতো, বুকে দুধ আসতো না, কারণ খাওয়া দাওয়া তো করি নাই বাচ্চা পেটে নিয়ে। প্রথম কয়েকদিন দুধ আসে নাই, আমার আব্বা একটা দুধের পট আইনা দেয় নাই আমার বাচ্চার জন্য, ভাতের মার খাওয়াইছে আমার মা। আমার ওই একদিনের বাচ্চা ভাতের মার খায় খায় 3-4 দিন রয়েছে। 4 দিনের দিন বুকে দুধ আসছে। তখন আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি আমার বাচ্চারে বাঁচাইবা, হয়তো এই জন্য এটা দিছো।
তখন এরকম চলতে থাকলো কয়েকদিন, কিছুদিন এরকম চলতে থাকলো। তখন যখন 15-16 দিন হয়ে গেল, তখন আমার আব্বা বলল, এখন তোর বাচ্চারা যাইতে বল এখান থেকে, হইছে তো আর কত। তখন বাচ্চারা নিয়ে আবার ওই সাবলেট বাসায় চলে গেলাম। সাবলেট বাসায় চলে গেলাম। এখন বাচ্চা আব্বা বলে দিল, এখন বাচ্চা হয়েছে, তারপরেও তো শ্বশুর বাড়ি থেকে কেউ কোনো খোঁজ নিতে আসে নাই, এখন তুই তোর ব্যবস্থা কর। তখন আমার মাত্র বাচ্চা হয়েছে 16 দিন, আমার ঘাও শুকায় নাই। তখন আমার স্বামী আমি বললাম যে তুমি বলো না, বাচ্চা হয়েছে, এখন আমাদের জন্য একটা কিছু করতে। তখন আমার স্বামী বলল যে তোর আর তোর বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার ডিভোর্স কবে দিবি এটা বল। তখন আমার মনের মধ্যে না ধিক্কার চলে আসলো, ঠিক এর কার সাথে আছি আমি? আমার জন্য মায়া করে না, নিজের সন্তানের জন্য যার মায়া নাই তারে আমি কাছে রেখে করবোটা কি? তখন আমি বাচ্চার যখন 3 মাস বয়স, তারে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে দিলেন? হ্যাঁ, ডিভোর্স মানে- দিয়ে দিলাম। ডিভোর্সটা কি মানে তখন আর না পেরে স্বইচ্ছায় সজ্ঞানে দিয়ে দিলেন? সজ্ঞানে। আসলে এরপরে আর কি বা করার ছিল? মানে এত কষ্ট সহ্য করলেন, বাচ্চাটা হলো এত কষ্ট করে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কষ্টই আপনি সহ্য করেছেন আপনার বর্ণনায় বাচ্চাটা হওয়ার সময়। আপনার বাবা মার কাছ থেকেও সাপোর্ট পাচ্ছেন না, মায়ের ইচ্ছা থাকা সত্ত্বেও মা কিছু করতে পারছে না। সবচেয়ে বড় ভরসা তো বিয়ের পর স্বামী, আমার যেটা মনে হয় মেয়েদের কাছে, তাই না? তো সেই জায়গাটাও যখন আপনি বন্ধ, আপনার জন্য থেকেও নেই, তো তখন আর আসলে ডিভোর্স দেওয়া ছাড়া মনে হয় না কিছু করার ছিল। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন অদ্ভুত একটা গল্প আজকে। আমি আমি আসলে নিজেই মানে কেমন যেন একটা অন্যরকম পরিস্থিতি ফিল করছি আমার চারপাশে। এখন একটা বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসছি ঠিক একটু পরে। নুসরাত একটু নিজেকে সামলে নিক, পরিবেশটা জানেন এর পরে কি আছে, আরো পুরো 1 ঘন্টা আপনাদের সামনে রয়েছে, আরো কত কি না আপনি শুনবেন, আমাকেও শুনতে হবে। জীবন আসলেই কল্পনার চেয়ে বেশি কিছু, আরো একবার বলতে হয়। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং নুসরাতের জীবনের গল্পটা আপনি শুনছেন। কোথাও যাবেন না, একটু পরে ফিরে আসছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে, আর যে সেতু আছে আপনার সাথে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিষয়টা অত্যন্ত আনন্দের। আপনার জীবন থেকে নেয়া বাছাইকৃত সেরা গল্পগুলো আমরা আমাদের রেডিও শো অর্থাৎ হ্যালো 8920 জীবনের গল্পতে প্রচার করি, আর সেখান থেকে সেরা গল্পগুলো বাছাই করে এবছরও আপনার জন্য বই আকারে বর্ণ প্রকাশ হতে বের হচ্ছে জীবনের গল্প 4। আর এবারের বইটি আগের বইগুলোর চাইতে কিছুটা হলেও অন্যরকম হবে, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। আর বইটি এবছর অমর 21 বইমেলার শুরু থেকেই আপনি পাবেন। আর আজকেই আপনার বইয়ের প্রি অর্ডার করতে আপনি ফোন করুন এই নাম্বারটিতে 01511522523। আমি আবারও বলছি নাম্বারটি 01511522523। এই নম্বরে ফোন করে আগে থেকে আপনি বুক করে রাখতে পারেন, কারণ খুবই স্বল্প সংখ্যক বই আমরা বাজারে আনছি এবার। নুসরাতের জীবনের গল্প আমরা শুনছিলাম। অনেক কষ্ট সহ্য করে ফাইনালি ওর স্বামীকে ডিভোর্সটা দিতে বাধ্য হলো, কারণ স্বামীর যে দায়িত্ব, স্বামীর কাছ থেকে যে ভালোবাসা বা যতটুকুই ওর পাওয়ার কথা ছিল তার বিন্দু মাত্র সে পায়নি বলে সে বাধ্য হলো। আমি রিপিট করছি না, বেশি কথাও বলছি না, শুধু অতটুকুই বলবো। ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে ফোন নাম্বারে ফোন করে আপনি এখানে এসে আপনার গল্পটা বলতে পারেন। নাম্বারটি হচ্ছে 096113892892। আর ফেসবুকের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগটা রাখতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। পেজটা আর যে সেতু নামে আছে, প্লিজ আপনি লাইক দিন এবং আমার মেম্বার হয়ে সাথে থেকে যান। হ্যালো 8920 জীবনের গল্প এই শোটি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন এবং শুনেও নিতে পারবেন। ইউটিউবে গিয়ে আপনি এবিসি অনলাইন লিখলে আমাদের চ্যানেলটা চলে আসবে, সেখানে গল্পটি আপলোড হয়ে যাবে এবং আপনি চাইলে পরে শুনতেও পারেন, ডাউনলোড করে রেখেও দিতে পারেন। চ্যানেলের নামটি হচ্ছে এবিসি অনলাইন। ওকে নুসরাত, আপনি ডিভোর্স দিয়ে দিলেন, সেখানে আমরা ব্রেক নিয়েছিলাম। তারপর থেকে ডিভোর্স দেওয়ার পর আমি আমার শাশুড়িকে একদিন ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আম্মা, আপনার ছেলেকে আমি আপনার বুকে ফিরাই দিলাম, আপনি এখন আমাকে এমন একটা কিছু দেন যেটা নিয়ে আমি আমার বাচ্চাটাকে নিয়ে চলাফেরা খাইতে পারি, একটা কিছু করতে পারি। সে বলল যে তোমার জন্য, তোমার বাচ্চার জন্য আমাদের কাছে কিছুই নাই। আমি আবার রিপিট করতেছি কথাটা, সে বলল তোমার এবং তোমার সন্তানের জন্য আমাদের কাছে কিছুই নাই।
আমি হতভম্ব হয়ে গেলাম, আর আমার মুখ দিয়ে একটা শব্দও বাইর হইল না। কথাটা কে বললো? কথাটা আমার শাশুড়ি বলল। ওকে। তারপর আমি আর কোনোদিন আর ওনাকে ফোন দিইনি। তারপর আমি আম্মা আমারে বলল, তুই কাজ খোঁজা শুরু কর, এভাবে তো বাঁচতে পারবি না। তারপর আমি কাজ খোঁজা শুরু করলাম। তখন একটা আপু ছিল, তাসমিনা আপু, আল্লাহ ওনার ভালো করুক। উনি তখন একটা কোম্পানি, যে গুলশান একটা নতুন একটা কোম্পানি খুলছিল তখন, ওই ফ্রোজেন ফুডের। আচ্ছা। তো এটা প্রমোশনের কাজ, সেটার জন্য আমাকে সিলেক্ট করলো। ওখানে আমি গেলাম সিবিটিভি নিয়ে, প্রমোশনের কাজের জন্য আমার সিলেক্ট করলো, আমি কাজ করা শুরু করলাম। আপনি পড়াশোনা তো ম্যাট্রিকের পরে আর হয়নি করা না? না, আচ্ছা। আর করা হয়নি। তারপরে আমি ওইখানে কাজ করা শুরু করলাম। ও ওই কষ্ট, কাজ করতে, বাচ্চা এখানে আম্মা একটা লোক, কাজের লোক ঠিক করে দিল, বাচ্চাটা কাজের লোকের কাছে পড়ে থাকতো সারাদিন। আমার বাচ্চা চিনি ছাড়া, দুধ ছাড়া সুজি খাইতো। তারপরে যখন কাজে ঢুকলাম, কিছুদিন কাজ করার পরে টাকা পাইলাম, তখন বাচ্চারে দুধ কিনা খাওয়ানো শুরু করলাম। আমি কাজ করতে যাইতাম, আমার বুকে দুধ জমা পাথর হয়ে যাইতো। বাথরুমে যায় যায় ওইটা টিপে টিপে ফালাই আসতাম, আর আমার বাচ্চা বাসায় দুধের জন্য ছটফট করতো। আহারে। আমি সারাদিনে রাত্রে বাসায় ফিরা যখন বাচ্চারে দুধ খাওয়াইতে যাইতাম, তখন বাচ্চা ওই দুধ খায়া বাচ্চা আরো অসুস্থ হয়ে যাইতো। তারপর বাচ্চারে আস্তে আস্তে দুধ খাওয়ানো ছাড়াই দিলাম, যে ওর কিসমতে মায়ের বুকের দুধ নাই। তারপর এইভাবে চলতে থাকলো কিছুদিন। তারপর আর পারি না, খায়া না খায়া, সকালে কোনোদিন খাওয়া নসিব হয়, কোনোদিন হয় না। অফিসে চলে যাই, গুলশান, ধানমন্ডি, এইসব জায়গায় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রমোশনের কাজ। কোনোদিন দুপুরে 5 টাকা থাকলে একটা সিঙ্গারা কিনে খাইতাম, কোনোদিন ওইটাও জুটতো না। রাত্রে বাসায় যায় কাজের মেয়েটা যেরকম রান্না করে রাখতো, এক মুঠ খায়া বাচ্চারা নিয়ে শুয়ে ঘুমায় যেতাম। এক সময় এমন অবস্থা হইলো, আর শরীর চলে না। আমার ওই দিনের ছবি যদি আপনাদের দেখায়, আপনারা বুঝতে পারবেন যে আমার উপরে দিয়ে কি গেছে, কি বোলডোজারটা আমার উপরে দিয়ে গেছে। তারপরে আমি হিম্মত হারাই নাই, আমি আমার বাচ্চার হাত ছাড়া করি নাই। আমার মা আমার কষ্ট সহ্য করতে না পারে একটা ফ্যামিলি ঠিক করছে যে আমার বাচ্চারে তাদেরকে দিয়ে দিবে, তারা আমারে কিছু টাকাও দিবে। আমি আমার মারে বললাম, মা গো, তুমি কি আমাদেরকে ছাড়া যাইতে পারছো এত কষ্ট সহ্য করা? তাহলে আমারে কেমনে তুমি এই প্রস্তাবটা দিলা যে আমি আমার বাচ্চা দিয়ে দিব আরেকজন রে? কোনোদিনও না, কখনো না, কোটি টাকার বিনিময়েও না। তখন আমার মা বুঝে ফেলাইলো যে না, ও এই কাজ করবে না, কারণ ও তো আমারই মেয়ে, ও এটা পারবে না করতে। তখন এরকম চলতে থাকলো। তারপর 9 মাস যখন বাচ্চার বয়স, তখন আর পারি না, আর শরীর চলে না, না খাইতে খাইতে শুকায়া লাকড়ি হয়ে গেলাম। তারপর একদিন একটা ভাইয়া ছিল, ভাই, যিনি এনামের সাথে যখন আমার রিলেশন ছিল, যখন আমি চাকরি করতাম ইকবাল রোডের ওই অফিসে, তখন ওইখানে কম্পিউটার ঠিক করতে আসছিল। আচ্ছা। তখন উনি আমাকে পছন্দ করে, এবং 1-2 বার আসার পরেই উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আচ্ছা। কারণ উনি বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছিল তখন। তো উনার সাথে কথাবার্তা বললাম, মানে উনি কম্পিউটার ঠিক করার ছলে প্রায় প্রতিদিনই আসতো। আচ্ছা। আমাকে পছন্দ হয়ে গেছে এই জন্য, ভালো কম্পিউটার থাকতো তাও চলে আসতো। তখন উনি আমার একদিন লাঞ্চ নিয়ে আসতো, একদিন বিকেলের নাস্তা নিয়ে আসতো, এক একদিন এক একটা জিনিস নিয়ে আসতো। তো আমি ওনারে বললাম যে ভাই, আমি তো আরেক জায়গায় এঙ্গেজ। তো উনি তখন আমার কাছে তথ্য চাইলো, কে ছেলে, কি করে, আসল বিষয় সব আমি ওনারে বললাম। তখন উনি আবার খোঁজ নিল, ওই ছেলের খোঁজ নিয়ে আমাকে বললো যে এই ছেলে তো তোমার যোগ্য না, এই ছেলে তো নিজেই কিছু করে না, তোমারে কি খাওয়াবে। মানে কার কথা বললেন? আপনার হাজবেন্ড? এনামের কথা বলতেছি। এনামকে তো ডিভোর্স দিয়ে দিয়েছেন ততদিনে আপনি? না, এটা আমার বিয়ের আগের কথা বলতেছি আমি আপনাকে। আমি বললাম না যে এনামের সাথে যখন আমার রিলেশন হইলো, তখন আমার আব্বার চাকরি সাসপেন্ড হয়ে গেল, আমি একটা অফিসে জব করতেছিলাম। ওকে, এটা তখনকার ঘটনা? তখনকার ঘটনা। আচ্ছা, মানে একটু পিছনে আমাদেরকে যেতে হলো বাই এনি চান্স, এটা আগে হয়ে গেলে বেটার হতো। যাই হোক, আমরা যেখানটায় ছিলাম আপনার গল্পে, যে আপনার বাচ্চাটাকে নিয়ে আপনি পরিস্থিতিতে আছেন, আপনি যাই হোক, এই যে পরিচয়ের সাথে যে কম্পিউটার সাথে যিনি আসেন, এটার সাথে অনেক বড় সম্পর্ক আছে, যে কারণেই আমরা একটু পিছনে গেলাম বিজনেস। হ্যাঁ,
তখন ওই খোঁজ খবর নিয়ে আমাকে বলল, এই এনাম তো তোমার যোগ্য না, তুমি একটা প্রতিষ্ঠিত ছেলেরে বিয়ে করবা, তুমি কেন ওই ছেলেরে বিয়ে করবা? তখন আমি বললাম যে যে কারণেই হোক, আমি যেরকম ছেলে চাই এনাম ওইরকমই ছেলে, আমি একটা শান্তশিষ্ট সভ্য ছেলে চাই, আর আপনি তো অনেক শিক্ষিত, সুন্দর, স্মার্ট, আপনি যে কোনো মেয়ে পাওয়া যাবেন। তখন উনি আমারে খুব চেষ্টা করলো কনভিন্স করার, খুব যত ভাবে সম্ভব, কিন্তু উনি ওনার সব হিস্ট্রি গুলো আমাকে বলে দিছে সত্যি সত্যি, যে আচ্ছা। উনি হিউজ ড্রিঙ্ক করতো, মেয়ে লোকের কাছে যাইতো, ওনার একটা রাত মেয়ে লোক ছাড়া চলতো না, সব উনি আমাকে গড়গড় করে বলে দিছে। তো ওই তারপরেও আমি ওনারে জিজ্ঞেস করছি, আপনি কি এগুলা ছাড়তে পারবেন? তারপরে উনি বলছে যে ড্রিঙ্ক করা ছাড়তে পারবো না, হুম। বউ ছাড়তে পারবো কিন্তু ড্রিঙ্ক করা ছাড়তে পারবো না, আর বাকি সবকিছু ছেড়ে দিব। আচ্ছা। এটা উনি আমাকে বলল। তখন আমি বললাম যে না, তাহলে আপনি আমার জন্য না, ওইখানেই ক্লোজ চ্যাপ্টার। তারপরে উনি ওনার মতন ব্যস্ত হয়ে গেল। পরে আমার বাচ্চার যখন 9 মাস বয়স হইল, হুম। তখন আমি ওই ভাইরে আবার ফোন দিলাম। আপনি ফোন দিলেন? আমি ফোন দিলাম, ওনার নাম্বারটা আমার কাছে রাখা ছিল। আচ্ছা। ফোন দিয়ে বললাম, আমার তো এই অবস্থা, এই 1 বছরে আমার মধ্যে আমার সাথে এগুলা ঘটে গেছে। তখন উনি একটা বন্ধুর বিয়েতে যাচ্ছিল, হুম। উনি বিয়েটা ক্যান্সেল করে সাথে সাথে চলে আসলো আচ্ছা। আমার কাছে। আসার পরে ঘন্টাখানেক সে আমার সব কথাগুলা শুনলো, আর আমি বললাম যে এই আমার অবস্থা, আমি আর পারতেছি না, হুম। ওকে। তাই আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? তখন উনি বলল, মানে আমি যে কাজটা করতাম ওই টাকাটা দিয়ে আমি আর আমার বাচ্চার খাওয়ার ব্যবস্থা করতে পারতেছিলাম, কিন্তু বাসা ভাড়া টাড়া কিচ্ছু দিতে পারতেছিলাম না। আর যেহেতু আমার আব্বাও আমার খরচাপাতি সব দেওয়া বন্ধ করে দিছে, আর একটি টাকাও সহযোগিতা করার মতন আর কেউ ছিল না তখন, বাসা ভাড়া জমছে। এই অবস্থায় আমি ওনারে ফোন দিই যে ভাই, আপনি আমার এমন একটা কাজের ব্যবস্থা করে দেন যেটা দিয়ে আমি খাওয়া পড়া বাসা ভাড়া সবকিছু দিতে পারবো, আপনার তো অনেক জানাশোনা আছে। তখন উনি আমার জিজ্ঞেস করলো যে যে তুমি কোথায় থাকো, বাসা কোথায়? পরে ওনাকে আমি বাসায় নিয়ে গেলাম। উনি পরের দিনই আইসা বাসার ভাড়া টাড়া সব ক্লিয়ার করে দিল। আচ্ছা। 5 মাসের ভাড়া টাড়া জমছিল, ওগুলা সব ক্লিয়ার করে দিল। তখন উনি আমার বললো যে এখন আমি তোমার যে বাসা নিয়ে দিব, তুমি ওইখানে থাকবা। তারপরে উনি আমাকে আরেকটা সাবলেট বাসা করে দিল, একটা বাসায় সাবলেট একটা রুম নিয়ে দিল। তো মাঝে মাঝে উনি আসা শুরু করলো। তো আমি ওনার বললাম যে আপনি আমার কাজ খুঁজে দিবেন না? পরে উনি বলল যে তোমার কি কোনো সমস্যা হইতেছে এখানে? আমি বলছি যে না, সমস্যা তো হইতেছে না, কিন্তু আমি তো আপনার কাছে একটা উদ্দেশ্যে আসছি। তখন উনি বলল যে থাকতে থাকো, কাজের ব্যবস্থা হবে, তোমার কি এখন কাজ করার মতন অবস্থা আছে? তুমি পারবা কাজ করতে? পরে আমি বললাম যে উনি তো ঠিকই বলতেছে, আমার তো আসলেই কাজ করার মতন শারীরিক মানসিক কোনো অবস্থাই নাই। মানে উনি আপনাকে এমনিতেই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ। আর এই সময় আপনার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রেখেছিলেন? শুধু মায়ের সাথে। আচ্ছা। বাবা খোঁজও নিত না যে? না। আচ্ছা। বাবা আমাকে বাদই দিয়ে দিছে হিসাব থেকে। হুম। তারপরে ওই ভাই খরচাপাতি দেওয়া শুরু করলো, বাচ্চার দুধের খরচ, এই সেই। আর বাচ্চাকে খুব আদর করতো, আমার বাচ্চাটাকে আচ্ছা। খুবই আদর করতো। যখনই আসতো বাচ্চার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, আর কোলে নিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত জমাইতে থাকতো। আচ্ছা। এটা আমি খুব দেখতাম, দুইটা নয়ন ভরে দেখতাম যে যেই বাপ জন্ম দিল সে কোনোদিন এই বাচ্চারা এরকম ভাবে আদর করলো না, আর এই লোকটা এত আদর করতেছে, কারণটা কি? 3 মাস এইভাবে যাওয়ার পর ওই লোক আমাকে বলল যে নুসরাত, আমি তোমার সাথে এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। হুম। আমি বলছি কি বলেন? আপনার কথা সবার আগে, তারপরে বাকি সব কথা। আচ্ছা। উনার প্রতি ওই 3 মাসে এমন একটা ভক্তি চলে আসলো, এমন একটা শ্রদ্ধা, এমন একটা মানে মনে হইল যে উনিই ফেরেশতা, হুম। উনারে আল্লাহ পাঠাইছে ফেরেশতা রূপে আমারে বাঁচানোর জন্য। তখন আমি ওনার বললাম, বলেন আপনি কি বলবেন? উনি বলল যে নুসরাত, আমি এখনো তোমারে পছন্দ করি, আমি এখনো আনম্যারিড, তুমি যদি চাও আমি তোমার বাচ্চার নাম দিতে পারি, আর আমি তোমার লিগেলি ওয়াইফ বানাইতে পারি। আচ্ছা। তো আমি সাথে সাথে ওনাকে বললাম না, এইটা হবে না। উনি বলল কেন হবে না? আমি বলছি না, আমি একটা বিবাহিত বাচ্চা আলা মেয়ে, আর আপনি একটা আনম্যারিড লোক, আপনি শিক্ষিত, 6 বছর লন্ডনে লেখাপড়া করছেন, এমবিএ করা লোক, হুম। আপনি কেন আমাকে বিয়ে করবেন? আচ্ছা। আপনি কেন এত ঠকবেন? হ্যাঁ, এটা আপনার একটা মানবিক দিক। হ্যাঁ, এটা আপনি বিবেচনা করে বলেছেন। হ্যাঁ, আপনি আসলে বিবাহিত মহিলা সেটা ঠিক, কিন্তু একই সাথে কিন্তু আপনি ডিভোর্সও ছিলেন, তাই না? হুম। যাই হোক, এটা আপনার উদারতা যে আপনি ওনার বিয়ের প্রস্তাবটা নাকচ করলেন। হ্যাঁ। হুম। উনি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিল, আমি ওনাকে বলছি যে না, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি অনেক ভালো খাবার দাবার তৈরি করতে পারি, আপনি আমাকে একটা খাবার ব্যবসা ধরাই দেন। তখন উনি বলছে সবকিছু হবে, তুমি আগে সুস্থ হও, স্বাভাবিক হও। তারপরে উনি মানে যত ভাবে কনভিন্স করা যায় আমাকে কনভিন্স করা শুরু করে দিল। ওকে। তারপর এইভাবে যখন উনি খরচাপাতি দেওয়া শুরু করলো, এক পর্যায়ে 5-6 মাস যখন হয়ে গেল,
তখন উনি আমার কাছে অধিকার চাওয়া শুরু করে দিল। আচ্ছা, মানে 5-6 মাসই আপনার যাবতীয় খরচ, বাচ্চার যাবতীয় খরচ উনি সব চালাচ্ছেন? উনি চালাচ্ছে। ওকে। 5-6 মাস পর উনি আমার কাছে অধিকার চাওয়া শুরু করলো। উনি আমার কাছে আসতে চায়, আমার সাথে মেলামেশা করতে চায়। তো আমি ওনারে বললাম যে আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি। আমি এইভাবে আমার জীবন আমি যাপন করতে চাই না। আচ্ছা। তখন উনি আমারে বুঝাইলো যে তুমি একটা লোকের কাছে থাকা পছন্দ করবা নাকি রোজ একটা লোকের কাছে যাওয়া পছন্দ করবা। আচ্ছা, অনেক বড় একটা কথা এটা। তোমার মতন মেয়ে কোনোখানে যায় শান্তি পাবা না। আচ্ছা। এবং আমি নিজেও এটার ভুক্তভোগীও। আমি অনেক জায়গায় চাকরির জন্য গেছি, প্রবলেম হয়েছে। তো উনি আমার যখন এগুলা বুঝানো শুরু করলো, এক পর্যায়ে কনভিন্স হয়ে গেলাম। ভেরি সিম্পল, হওয়াই উচিত, কারণ আপনার তো আশেপাশে তখন কেউ নাই। কেউ নাই। যাবতীয় সাপোর্ট যা দাও হ্যাঁ। এই অচেনা মানুষটা হ্যাঁ। দিচ্ছে। পরিচয় আছে, বাট রক্তের কোনো সম্পর্ক না। কিন্তু নাই। এই মানুষটার কাছ থেকে পাওয়ার পরে এতদিন কত মাস ছিলেন তার সাপোর্টে আপনি? 7-8 মাস এরকমই। তাই? 6 মাস। 6 বা 7 মাস হবে। হ্যাঁ, হ্যাঁ। একটা পর্যায়ে আপনি আপনার বাচ্চার খাবারটা ম্যানেজ করতে পারছিলেন না। না। একটা মার কিন্তু আর মানে চাওয়ার কি আছে, তার বাচ্চাটাকে মানুষ করবে সুন্দরভাবে। সেখানে একটা ছোট্ট শিশু, কয়েক মাস একটা বাচ্চা, তার খাবার আপনি জোগাড় করতে পারছিলেন। এর চেয়ে বড় কষ্ট কিছুই ছিল না কিন্তু আপনার জীবনে তখন। তো এত বড় একটা সাপোর্ট যখন আসলো তখন আপনি সেটা কনভিন্স হয়ে গেলেন, তাই তো? ওকে, এখানে আর একটা ছোট বিরতি আমাদেরকে নিতে হচ্ছে, এবং তারপরে কি হলো সেগুলো সবই আমরা শুনবো খুবই ছোট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনি আছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবং অনুষ্ঠানটা শুনছেন এবিসি রেডিও 89.2 FM এ। সেতু আছি, কোথাও যাবেন না, খুব আর্লি ফিরে আসছে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আর যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন এবং গল্পটা শুনছেন এই গভীর রাতে, এই শীতের রাতে কষ্ট করে শুনছেন। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে। এত সুন্দর করে আপনারা পাশে আছেন, সবসময় সাপোর্ট দিয়ে আসছেন এবং আপনাদের এই সাপোর্ট ছাড়া আসলে আমার পক্ষে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। থ্যাঙ্কস অনস এগেইন। আর নুসরাত আছে আমাদের সাথে আজকে। একটা অদ্ভুত জীবনের গল্প শুনছি, যে জীবন আসলেই কল্পনার চেয়ে বেশি কিছু। এই কথাটা আজকে বারবার বেশি বেশি বলতে ইচ্ছে করছে নুসরাতের জীবনের গল্পটা শুনতে শুনতে, এবং আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনাদেরও অনেকের জীবনে এরকম গল্প রয়েছে, সেগুলো আপনারা এখানে এসে বলতেও চান। সো এই কারণেই আপনাদের জন্য একটা ফোন নাম্বারও আছে, ডেডিকেটেড ফোন নাম্বার, এবং একটা ফেসবুক পেজও আছে, সবগুলি বলে দিচ্ছি। এখানে ফোন করুন আপনি, নম্বরটা হচ্ছে 09-613-892-892। আমরা বলছি, একটু মন দিয়ে শুনবেন, 09-613-892-892। সেখানে লোবান আপনার সাথে যোগাযোগ করবে, আমাদের টিম মেম্বার। আর ফেসবুকে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। অ্যাড্রেসটা আবার বলছি, facebook.com/setu.abcradio। পেজটা RJ সেতু নামে আছে, আপনি সেটাতে লাইক দিন এবং আমার সাথে কানেক্টেড থাকুন, যাতে করে সব আপডেটস আপনি সেখানে পান এবং আমার সাথে নিয়মিত যোগাযোগটা রাখতে পারেন। ওকে, নুসরাতের জীবনের গল্পে ফিরে যাচ্ছি সরাসরি। আমি আর কিছু বলবো না, কোনো রিভিউ দিচ্ছি না, জাস্ট নুসরাতের কাছে। নুসরাত একটা পর্যায়ে রাজি হলেন আপনি? হ্যাঁ, আমি কনভিন্স হয়ে গেলাম তার কথায়, কারণ সে আমার বাচ্চাকে প্রচন্ড ভালোবাসতো। এইটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তার উপরে, যে এর চেয়ে ভালো গার্জিয়ান আমার বাচ্চার জন্য আর কেউ হইতে পারে না, রাইট, এই লোকের চেয়ে। তখন আমি আমার আম্মাকে বললাম, আর কাউকে বলার প্রয়োজন মনে করলাম না, আমার মাকে আমি বললাম। তখন আমার মা আবার আমাকে বললো যে মা, তুমি একটা বিবাহিত মেয়ে, তুমি একটা আনমেরিড লোককে বিয়ে করো না। সে যতই তোমাকে বলুক, তোমার সারা জীবন তোমার দাবায় রাখবে, 6 মাস পার হবে না, তুমি শুধু পালানোর রাস্তা খুঁজবা। আমি আমার মার কথা শুনলাম না, আমি ওই লোককে বিয়ে করে নিলাম। বিয়ে করে ওই লোক আমারে নিয়ে গেল শেকের টেকে একটা বাসায় আমারে উঠাইলো। আচ্ছা, সুন্দর একটা বাসা, মোটামুটি 2 বেড ড্রয়িং ডাইনিং এর একটা বাসায়। তো ওই মুরগির খোপ থেকে যখন এত বড় বাসায় গেলাম, তখন এমনিই মনটা অনেক প্রফুল্ল হয়ে গেল। রাইট। তখন ওই লোক ভালোই আদর ভালোবাসা দিচ্ছিল, সবকিছু আমার ছেলে সবকিছু ঠিক মতন চলতেছে। 19 দিনের দিন যখন বিয়ে করে নিয়ে গেল, 19 দিনের দিন উনি ফ্যাক্টরি গেল। আচ্ছা, ব্লেড ফ্যাক্টরি গেল। ব্লেড ফ্যাক্টরি থেকে আইসা সন্ধ্যা মাগরিবের সময় বেল দিল। আমি দরজা খুললাম, আমি ওনার জন্য শাড়ি টাড়ি পরে সেজে গুজে বসেছিলাম। আমি দরজা খুললাম, উনি উপর থেকে নিচ পর্যন্ত আমার এক নজর দেখলো। আচ্ছা, দেখার পর আমার ধাক্কা দিয়ে সে ঘরের মধ্যে ঢুকলো। ঢুইকা আমার সাথে আর কোনো কথা বললো না, সবকিছু খোঁজা শুরু করলো।
বারান্দা, বাথরুমে, ওয়ার্ড্রোফের ভিতরে, রান্নাঘরে, দরজার পিছনে সবকিছু খুইলা খুইলা খোঁজা শুরু করলো। আচ্ছা। আমি আর বারবার জিজ্ঞেস করতেছি, আপনি কি খুঁজতেছেন, আমাকে বলেন, আমি খুঁজে দিই। উনি শুধু আমার ধাক্কা মেরে সরাই দিচ্ছে। পরে উনি ফ্রিজ থেকে মদের বোতল একটা বাইর করলো, বাইর করে আধা বোতল মদ উনি খাইলো। খাওয়ার পর পুর জুতা পরে আমার যে ঘুষি আর লাথি উনি মারা শুরু করলো, মাই গড। তখন আমি বুঝলাম যে আমার আসলে ভাগ্যটাই খারাপ। আমি ওই দিন ইন্নানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিছি যে আমি হয়তো আজকে শেষ, আমার আজকেই হয়তো শেষ দিন। আমার বাচ্চাটা, ওই 1 বছরের বাচ্চাটা হতভম্ব হইয়া লাল নীল হয়ে গেছে মার এই মায়ের ধর দেখা। তারপরে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেল মারতে মারতে। আমি মাটিতে ওইভাবেই পড়ে রইলাম। পরের দিন সকালে তার কথা শুনে বুঝতে পারলাম যে সে ধারণা করছে যে ঘরে আমি কোনো পুরুষ লোক ঢুকাইছি। ওকে, এগুলো কি কোনো কান কথা কারো কাছ থেকে শোনা নাকি তার নিজেরই ধারণা করা? তখন তো সে কারোর সাথে মিশে না। ওকে, না এটা মিশে না, এটা তার একটা নিজস্ব একটা কল্পনার জগৎ, কারণ সে সবসময় কিন্তু নেশার মধ্যেই থাকে। এটা কিন্তু মানুষের মস্তিষ্ককে এমন ভাবে বিকল করে দেয় যে স্বাভাবিক চিন্তা ভাবনা কোনোভাবেই করা সম্ভব নয়। যাই হোক, আপনি আসলে কোনো উপায় না দেখে তার সাথে চলে আসলেন, তাকে বিয়ে করলেন। কোনো উপায় ছিল না কিন্তু, এবং মূল কারণ ছিল আপনারই বাচ্চাটার সবচেয়ে ভালো গার্ডিয়ান কিন্তু সেই হতে পারবে এই চিন্তাটা থেকে। যাই হোক, একটু ও সময় আসলে আর বেশি কিছু ভাবারও ছিল না, কিন্তু একটু যেই ভাবার অপশনটা থাকে সাধারণত, যেরকম একটা অ্যাডিক্টেড মানুষ যিনি কিনা নর্মালি তার লাইফ কোনোভাবে লিড করতে পারেন না, তার নর্মাল অ্যাক্টিভিটিজ এর পেছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ড্রাগস, যে কোনো প্রকারই হোক না কেন সেটা, মানে সে স্বাভাবিকভাবে কিছু করতে পারে না। এমন একটা মানুষের সাথে সারা জীবন পার করাটা কতখানি টাফ হতে পারে, এই চিন্তাটা কিন্তু অনেকখানি ইম্পর্টেন্ট করে নেওয়া। যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার বাচ্চার জীবনে আপনার ছোটবেলার জীবনের প্রতিফলনটা আমি দেখতে পাচ্ছি, যে আপনি একেবারে ছোটবেলা থেকে এখন মাকে এরকমই পরিবেশে দেখেছেন, এবং আপনার বাচ্চাও হয়তো দেখা এই শুরু করলো। এর পরে কি হবে, লেটস সি, বলুন আপনি। তারপর পরের দিন আমি চলে গেলাম আমার মার বাসায় বাচ্চাটাকে নিয়ে, যে না হবে না এখানে। বাসায় গেলাম, আমার আব্বা আম্মা দেখলো আমার চোখ মুখ সব ফুলা, এইখানে নীল, এইখানে কালো, গলার এখানে সব ছিঁড়া, খামচি দিয়ে সব ছেঁড়া, কি বিভৎস অবস্থা আমার। আমার আব্বা উঠা এসা বলল, এই যে তোর আবার ফেরত আসছে, কোনোখানেই টিকতে পারবে না। দোষারোপটা আপনাকে করলো আমার আব্বা। আচ্ছা, কিছু বললাম না, ভাগ্যেই ছিল, ধরে নিলাম। যখন আমার কয়েকদিন গেল, আব্বা কিছু বলল না, যে যখন দেখছে একটা মার মুড় খায় আসছে। কয়েকদিন যাওয়ার পর আম্মারে বলতেছে, তোর এটা যাবে কবে? আম্মা বললো, যাবে মানে এই জানোয়ারের কাছে যাবো কি জন্য, মেয়ে দিব না মেয়েরে যাইতে। পরে আম্মারে বলতেছে, তুই শুদ্ধা যায় থাকবি ওদিকে, তোর মেয়ে নিজে যাই না, বুঝা গেছে না সব, একদিনও আর থাকতে পারবে না, এখন বাইরে তো বল। তারপর ওই দিনই আমার আব্বা আবার বাইর করে দিল। বাধ্য হয়ে আমার ওনার বাসায় যায় উঠতে হইলো আবার। তারপরে এর মধ্যে উনিও ফোন করে মাফ টাফ চাইছে, সরি বলছে। আচ্ছা, তারপরে আমি গেলাম, যাওয়ার পরে আবার কিছুদিন ভালো চলতেছে, সবকিছু ঠিকঠাক। আবার একদিন একটা ফোন আসছে রং নাম্বারে, টিএবিএক্স এর ফোন লাইন ছিল, রং নাম্বারে ফোন আসছে। এই যে তোর এরা ফোন করা শুরু করছে, বুঝা গেছে যে এখানে একটা 2 নাম্বার মহিলা থাকে, এই যে দেখ তোর ফোন আসা শুরু হয়ে গেছে, মানে তার ভাষাই ছিল এরকম। তখন আমি বলছি, আমি তো এই নাম্বার আমার বাপ মারেও দেই নেই, তাইলে আমার অন্য লোকের নাম্বার ফোন আসার তো প্রশ্নই উঠে না। তখন ওই লোক আমারে বলল যে তুই ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে যাবে, রিং বন্ধ হয়ে যাবে, তুই ফোন উঠাবি না, লোক বাসায় এসে বেল দিতে দিতে ফেরত যাবে, তুই দরজা খুলবি না। তা আমি এইভাবেই থাকতে থাকলাম। ঘরে বাজার নাই, খাওয়া নাই, আমরা মা ছেলে খিদায় বসে আছি। উনি বাসায় আসতো, বাজার সদে আনলে আমরা রান্না বান্না করে খাইতাম। নিজে দোকানে যায় যে একটা পাউরুটি আইনা খাবো, ওই সাহস ছিল না। এত একটা ভয় আতঙ্ক ভিতরে ঢুকে গেল ওই প্রথমবার মায়ের খাওয়ার পরে। এবং যখনই উনি ড্রিঙ্ক করে আসতো, আমরা মা ছেলে থর থর করে কাঁপতে থাকতাম, আমরা এমন আতঙ্কে পড়ে যাইতাম। আর এত গর্জন করতো, বাঘের গর্জন ফেল ওনার গর্জনের কাছে। তারপরে কিছুদিন পর ওনার 2টা বোন রে বাসায় নিয়ে আসলো। এখানে একটা কথা ছুটে গেছে, সেটা হলো উনি বিয়ের আগে আমার একটা শর্ত দিছিল যে আমার পরিবারে 7 ভাই বোন, আমরা বাপ মা মারা গেছে, আমি কোনো সামাজিকতা মেনটেন করব না যতদিন আমার ভাই বোনদের বিয়ে না হবে। তো আমি ওইটা স্বাভাবিকভাবেই মেনে নিছি। কিসের সামাজিকতা, আমাদের কি সামাজিক ভাবে বিয়ে হয়েছে? আমার বাপ কি আমার দায়িত্ব পালন করছে যে আমি আমার বাপ ভাইরে এখানে দাওয়াত করে খাওয়াবো? আমি আপনার শর্তে রাজি। পরে ওনার 2টা বোন নিয়ে আসলো। বোন নিয়ে আসার পরে
এতদিন তো উনার একার অত্যাচার সহ্য করতে, এমনি ভালোবাসতো, খুব আদর করতো। একটা রানে আমারে বসাইতো, আরেকটা রানে আমার ছেলেটারে বসায় ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে কাজ করতো। আচ্ছা, তো যখনই মদ ড্রিঙ্ক করে আসতো তখনই ওনার চেহারাটা পাল্টায় যেত। আর যখন ওই যে কোনো এমন কোনো ফোন আসতো যেটা আসলে ওনার ফোন না, তখন উনি খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতো। আচ্ছা। তারপর ওনার বোনরা আসার পর নতুন অত্যাচার শুরু। আমার বোনরা আমার বাচ্চাটারে, উফ আল্লাহ, কারো সন্তানের জীবনে এরকম না আসে যে মার এরকম দিন দেখা লাগে। কুকুরের বাচ্চারেও মানুষ এইভাবে তাড়ায় না, আমার বাচ্চারে ওনার বোনরা এরকম ভাবে তাড়ানো শুরু করলো। এই তুই এদিকে আসতে পারবি না, তুই বিছানায় উঠতে পারবি না, তুই বাথরুমে যাইতে পারবি না, তুই এটা ধরতে পারবি না, তুই ওইটা ধরতে পারবি না, এগুলা করা শুরু করে দিল। আর সারা রাত উনি কম্পিউটারে কাজ করতো, খুব দের রাত্রে ঘুমাইতে আসতো। সারা রাত আমি ঘুমাইতে পারতাম না, ভোরবেলা ঘুমাইতে হইতো। তখন উনার বোনরা ভোর হইলেই আবার আইসা মাথা ধরে ধাক্কানো শুরু করতো। এই ওঠ, এই মহিলা, আমরা কি এখানে কাজ করতে আসছি? আমরা কি বুয়া? ওঠ ওঠ, যা চা বানা, নাস্তা বানা, এইরকম করা শুরু করে দিল। সেটা গেল, বাট আমি জাস্ট এখনো ওই জায়গাটা আটকে আছি যে আপনার বাচ্চাকে আপনি বললেন যে কুকুরের মতো ব্যবহার করতো। মানে জাস্ট আমি না জিনিসটা ইমাজিন করছি, আমি না জিনিসটা দেখতে পাচ্ছি। আর আপনার সেই জায়গাটায় আমি ভাবছি যে একটা মা বাচ্চার খাবার দিতে পারতো না, সেই বাচ্চাটাকে কষ্ট করে, কত বছর তখন? তখন তার বয়স প্রায় 1.5 বছর হয়ে 1.5 গেছে। বছর। 1.5 বছর, পনে 2 বছর। ওই বাচ্চাটা আপনার জীবনে সবচেয়ে প্রিয়, আর কিন্তু কেউ নাই। সবচেয়ে প্রিয়, পৃথিবীর সব সম্পদের প্রিয়। চেয়ে সবচেয়ে প্রিয়। তো মার কাছে এর চেয়ে বড় সম্পদ আর কি? আর সেই বাচ্চাটাকে যখন আপনি দেখলেন আপনার চোখের সামনে, আহারে আহারে পৃথিবী, বলেন আপনি, দেখি আর কি কি বলার আছে আপনার কাছে? তারপরে এরকম চলতে চলতে কিছুদিন পরে আমার স্ট্রোক করলো। আপনি stroke আমার করলেন? ব্রেনে স্ট্রোক করলো, আচ্ছা, ছোট্ট একটা স্ট্রোক করলো। আমার ডান চোখটা বন্ধ হয়ে গেল, আমার মুখটা বাঁকা হয়ে গেল। তখন ওই লোকই আবার আমার ট্রিটমেন্ট করাইলো। মানে এই টর্চার সহ্য করতে করতে আমার এক পর্যায়ে স্ট্রোক হয়ে গেল 9 মাসের মাথায়। শুধুমাত্র এই টর্চার না, পেছনের সমস্ত ঘটনার ইফেক্ট কিন্তু হ্যাঁ, রয়ে যাচ্ছে স্ট্রোক আপনার করলো। উপরে। তো তার বোনরা এইটা নিয়েও তারে চার্জ করতো, কি একটা উঠায় নিয়ে আইছে রাস্তা থেকে, এটা আবার অসুস্থ হয়ে গেছে, এর আবার এত টাকা খরচ করে চিকিৎসা করানো লাগতেছে, এই সেই। এইগুলার মধ্যে দিন কাটতেছিল ভয়ঙ্কর ভাবে। যেই আমি একটু সুস্থ হইলাম, তখন একদিন এক বেল দিল একজন। দরজা খুললাম, এক মহিলা হুর হুর করে ঘরের মধ্যে ঢুকে গেল। ওকে, ঢুইকায় আমার চুলগুলা ধইরা আমারে বলল, এই তুই আমার জামাইয়ের সাথে সংসার করতেছস কি জন্য? মানে কি? আমি বলছি আপনি কে? বলে আমি কে তুই জানোস না? তোর বলে নাই আমি কে? আমি তোর বউ। আচ্ছা। তারপরে আসলো, আমি বললাম এইসব কি? তার বোনরাও জিজ্ঞেস করলো এইসব কি? তখন সে বলল সে আমার আনঅফিশিয়াল ওয়াইফ। আনঅফিশিয়াল ওয়াইফ? সে পরিচয় করাই দিল, এটা আমার আনঅফিশিয়াল ওয়াইফ। এবং উনি পরিচয় করাই দিলেন? হ্যাঁ। এবং আনঅফিশিয়াল বলতে কি মানে কেপ বোঝাচ্ছেন? ছিল সে। ওকে, আরো এক নতুন ঘটনার অবতারণা, একেবারে শেষের দিকে আমরা, প্রিয় শ্রোতা। জানি না যে নুসরাত আজকে যে গল্পগুলো বলছে আপনি মানে কিভাবে নিচ্ছেন। অনেক গল্পই আপনি শুনেছেন, কিন্তু এরকম গল্প আপনি শুনেছেন কিনা আমি জানি না, আমারও শোনা হয়নি কখনো। এইরকম অদ্ভুত একটা জীবনের গল্প নিয়ে আমি আপনার সাথে আছি, আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আমি, এবং আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM। এরপরে কি হলো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ফিরে আসছি ছোট একটা বিরতি নেওয়ার পর। কোথাও যাবেন না। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও 89.2 FM শুনছেন আপনি। আমি বেশি কথা বলবো না, শুধু ফোন নাম্বারটা এবং ফেসবুক অ্যাড্রেসটা বলছি। আপনি ফোন করতে পারেন আমাদের এই নম্বরে 09613892 আর ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকুন। ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। প্রিয় শ্রোতা, নুসরাতের জীবনের গল্পে আছি আমরা, এবং এক ভয়াবহ জীবন, ভয়াবহ একটা গল্প আপনি এতক্ষণ শুনলেন, এবং আরো কিছুটা শোনার বাকি আছে আপনার। সেখানে আমরা চলে যাচ্ছি। নুসরাত, যেখানে আমরা ব্রেকটা নিয়েছিলাম, যে আরো একজন ওয়াইফ এসে হাজির হলো আপনার হাজবেন্ডের। আনঅফিশিয়াল ওয়াইফ। তারপর আমি ওই ওনার এখান থেকে চলে গেলাম মায়ের বাসায়, যা চাকরি খোঁজা শুরু করলাম। তারপরে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল। তারপর ডাক্তার কাছে যেয়ে জানতে পারলাম যে আমি আব্বার দ্বিতীয় হাজবেন্ডের সন্তান আমার পেটে চলে আসছে। তো ওইটা জানার পর আমার মা বলল যে এখন কি করবা? আমি বলছি আমি তো বাচ্চা তো
আমি ফেলবো না, আল্লাহর নিয়ামত তো আমি ফেলবো না। আমার মা বলছে যে দরকার নেই, বাদ দাও। তা আমি আবার বাচ্চার কথা চিন্তা করে আবার এর কাছে চলে আসি। এর কাছে আসার পর এই বাচ্চা হয়, এর মধ্যে প্রায় এই মহিলা চলে আসতো, আয়সা চিল্লা চিল্লি গালি গালাজ, আর এই লোকরে টাইনা হেস্টায় নিয়ে যাইতো, নিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা পরে এই লোক আবার বাসায় ফিরতো। তো এগুলা নিয়ে প্রায় অশান্তি হইতো, মারাত্মক অশান্তি হইতো। এগুলার মধ্যেই বাচ্চাটার জন্ম হয়। এর মধ্যে আমার মায়ের উপর দিয়ে ঝড় তুফান যাইতেছে আমার বাপের, আমার উপর দিয়ে যাইতেছে আমার এখানে, আর আমার মায়ের উপর দিয়েও যাইতেছে। আমার বাপের অত্যাচার দিন দিন বাড়তেছে। আমার মায়ের অসুস্থ হয়ে গেছে, ডায়াবেটিস, হাই প্রেসার, এই অসুখ ওই অসুখ, ওষুধও কিনে দেয় না ঠিক মতো। আচ্ছা। এক পর্যায়ে 2010 সালে আমার মার হাত ডায়াবেটিক্স এর কারণে না কি কারণে দোনোটা হাত একদমই শক্ত হয়ে গেল, এবং একটা কাপড় ছোঁয়া লাগলেও সে এমন জোরে চিৎকার করতো, মনে হইতো যে সে এখন তার সাথে কিছু হয়ে যাবে। আচ্ছা। তখন আমি আমার স্বামীরে বললাম, একদিন রাত্রে পা দুইটা জড়াইয়া ধইরা বললাম, আপনি একটু আমার মার চিকিৎসা করাই দিতে পারবেন? আমার বাপ তো আমার মার চিকিৎসা করাবে না। ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেছি, ওইখানে বলছে যে ওনার দোনোটা হাত কাটা ফেলতে হবে। তখন তো মাথা মুথা খারাপ হয়ে গেল, দুইটা হাত কেটে ফেলে একটা মানুষ আর কি করবে জীবনে। তখন ওই লোক বললো, ঠিক আছে আমি চিকিৎসা করাই দিব তোমার মার, কিন্তু আমি জাকাতের টাকা থেকে চিকিৎসা করাবো। আমি বললাম, জাকাতের টাকা, ফেতরার টাকা, সদকার টাকা, যেই টাকা হোক, আপনার বাচ্চাদের গা মুছায় মুছায় ওই টাকা দিয়ে আমার মার চিকিৎসা করাই দেন। পরে ওই লোক আবার আমার মায়ের 3 মাস এই সকাল বিকাল আমরা হাত আর কাটাইলাম না, আমার থেরাপি করে করে আল্লাহর রহমতে এতটুকু ভালো হইলো যে চলাফেরা খাইতে পারে। আচ্ছা। এর মধ্যে আমার আম্মার জরায়ুতে টিউমারও হয়ে গেল। তো এরপরে আমার আব্বার অত্যাচার আমার মায়ের উপরে আরো ডাবল হয়ে গেল, কারণ সে শারীরিক চাহিদা তখন আর পূরণ করতে পারতেছিল না। তখন আমার আব্বা আর একটা বিয়ে করবে, আমার আম্মা সাথে সাথে লিখিত দিয়ে দিল, আপনি বিয়ে করেন যায়। আচ্ছা। আমার কোনো আপত্তি নাই। আমার আব্বার বিয়ে করবে, মেয়ে খুঁজতেছে। 2016-তে আব্বা চাকরিতে রিটায়ার করে। রিটায়ার করার পরে হঠাৎ করে একদিন আব্বা উধাও, আব্বা নাই। আচ্ছা। আব্বা কোথায় কোথায় কোথায়, পরে জানা গেল জিরাবতে এক মহিলারে উনি বিয়ে করে উনি ওদিকেই রয়ে গেছে। বিয়ে করে ফেলেছে অলরেডি? হ্যাঁ, 6 বছর ধরে ওনার ওই মহিলার সাথে সম্পর্ক চলতেছিল। আচ্ছা, পরে আমরা এগুলা জানতে পারি। ওকে। যখন আমার বাবা হঠাৎ করে উধাও হয়ে গেলেন, তখন কিছুদিন পরেই আবার সে বাসায় ফিরে আসলেন। তখন আমার আম্মা এক পর্যায়ে ওনাকে বললেন, এইসব কি শুনতেছি যে তুমি আরেকটা বিয়ে করছো, এই সেই। এক পর্যায়ে কথা কাটি হইতে হইতে আমার আব্বা বটিটা নিয়ে আমার আম্মার গলার সামনে ধরলো। যেই আম্মা সরে গেলেন, তখন আব্বার বটির পোস্টটা লাগলো আমার মায়ের কানে। মানে উনি কি কোপ দিলেন? কোপ দিলেন, এবং সেই কোপটা কানে লাগার সাথে সাথে কানটা প্রায় অনেকখানি কেটে গেল। 6-7টা সেলাই তার কানে লাগলো। আচ্ছা, আপনি কিছু মনে করবেন, একটা কোয়েশ্চেন আমার, মানে আপনার আব্বা কি এমনিতে এমন, মানে এই যে উনি এমন এমন কাজও করছেন, উনি সব সময় যখনই রাগ হইতেন আমার মায়ের লজ্জাস্থানে বটিটা নিয়ে ধরে রাখতেন এবং বলতো, তুই আর একটা শব্দ করে এখনই তোরে মাঝখান থেকে আমি ফায়রা ফেলবো। আমি জাস্ট এই প্রশ্নটা এই কারণেই করেছিলাম যে আপনার আব্বা যে কাজগুলো করতেন, এই গল্পে যেগুলো আমরা শুনতে পেলাম আপনার কাছ থেকে, তাতে করে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলে আমার মনে হয় না ওনাকে। মানে ওনার কি কোনো মেন্টাল ডিসঅর্ডার বা এই টাইপের কোনো ঝামেলা আছে, বা কোনো কারণে কি উনি অ্যাডিক্টেড কোনো নেশায়, বা সাধারণ? ওনার একটাই নেশা, সেটা হলো মেয়ে লোকের নেশা। আচ্ছা। ওনার আর কোনো নেশা নাই। এটাও একটা নেশা, এবং এটা সবচেয়ে বাজে একটা নেশা। তো এই নেশাটা কতখানি যে লেম করে ফেলে একটা মানুষকে, একটা সুস্থ একটা স্বাভাবিক মানুষকে, তার মেন্টালি যে কতখানি লোয়েস্ট হয়ে যায় একটা মানুষ, সেটা এই যে এই গল্পে আমরা আজকে শুনতে পাচ্ছি। অথচ আমার আব্বা যখন দ্বিতীয় বিয়ে করতে চাইলেন, সাথে সাথে আমার আম্মার লিখিত পারমিশন দিয়ে দিল যে তুমি বিয়ে করতে পারো। হ্যাঁ, এখানে আপনার আম্মা বলে এটা সম্ভব হলো। মানে দেখা যাচ্ছে যে আপনার আব্বা যেমন কিছু হলেই দাবটি নিয়ে উঠে আসে, আপনার আম্মা যদি এরকম হতো তাহলে কিন্তু এখানে আরো বাজে কিছু হতে পারতো। একটা ব্যাপার আমরা বলি যে তোমার সামনে যদি কেউ উত্তেজিত অবস্থায় তোমাকে কোনো ব্লেম করে, তুমি পানির মতন তরল হয়ে যাও। সেটাই হয়েছে আপনার ফ্যামিলিতে। সেই জন্যই আমার মা হয়তো 40 বছর এখানে থাকতে পারছেন, এছাড়া সম্ভব ছিল না। আমার আম্মা সত্যিই পানি ছিলেন। তখন আমার মায়ের ভাগ্য এতই খারাপ, কারোরে আল্লাহ এরম ভাগ্য না দিক। আমার 2টা ভাই আমার মাকে রাখবে না। আমার মা কই যাবে কই যাবে, আমি চিন্তা করলাম যা আছে কপালে আমি আমার মারে নিয়ে আসবো আমার কাছে। আমার মারে আমি নিয়ে আসলাম। যেই আমার মা আমার বাসায় আসলো, আমার স্বামী ঘর ছেড়ে চলে গেল এবং ম্যানেজারকে বলে দিল, 1টি টাকা বাসায় যদি বাজারে দেওয়া হয় তোমার চাকরি শেষ। 5 দিন আমার মা রইলো, আমার স্বামী কোনো খরচাপাতি বাজার সদাই কিছু দিল না, সে বাসায় ফিরলো না। খুব সম্ভব সে ওই মহিলার বাসায় ছিল। তখন বাধ্য হইলাম মারে বৃদ্ধাশ্রমে রাখতে। আগারগা বৃদ্ধাশ্রমে আমার দুঃখিনী মারে রাইখা আসলাম। আমার মা এখন চোখে দেখে না, কানেও শুনে না, চলতে ফিরতেও পারে না। আমার ভিতরে এত কষ্ট যে আমার চোখ দিয়ে পানি না, রক্ত আসার কথা, রক্ত।
আমার মার যখন আমি বৃদ্ধাশ্রমে দেখতে যাই, ফিল করে যে আমার যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, বাঁচা রাখে, হয়তো এটা আমার ভবিষ্যৎ। কারণ এই লোক আমাকে আজ পর্যন্ত 500 টাকা এরকম ভাবে দেয় নাই যে আমি আমার ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো, এবং সে আমার সার্টিফিকেটটা পর্যন্ত ছিঁড়ে টুকরা টুকরা করে ফালাই দিছে। একটা ঘটনা মনে পড়ে, বিয়ের 3-4 বছর পরে একটা দামি জামা চাইছিলাম, 3,500 টাকা দাম ছিল জামাটা, খুব পছন্দ হয়েছিল। আমি আমার স্বামীকে বললাম, আমাকে এই জামাটা কিনে দিবেন, আমার না জামাটা খুব পছন্দ হয়েছে। 2-3 দিন খুব শুনাইছে, তোর যোগ্যতা আছে এই জামা পরা, 3,500 টাকা। আমার যে আমি কোনোদিন আমার 250 টাকা 300 500 টাকা ঈদের জামা কিনে দিত, আর এমনি 200-250 টাকার উপরে কখনো কাপড় কিনে দিত না। ওইটা নিয়ে আমার দুঃখও নাই। তো আমি ওনারে বললাম যে জামাটা আমার অনেক পছন্দ হয়েছে, আপনি কি আমার জামাটা কিনে দিবেন? তখন উনি আমার বললো, তোর যোগ্যতা আছে? তাহলে তো আমি ইন্ডাস্ট্রিয়ালস এর মেয়েরে বিয়ে করতাম যদি এত দামি কাপড়ে জামা পরাইতে হইতো। তোর ড্রেনে থেকে উঠাই নিয়ে আসছি কি এইগুলা পরানোর জন্য? তারপরে এক পর্যায়ে সে রাজি হইলো জামাটা কিনে দিতে, কিন্তু সে বলল, তোরে আমি জামাটা কিনে দিমু, কিন্তু আমার জানের সদকা দিমু, নিবি? ওই দিন আমি রিয়েলাইজ করলাম যে অনেক মেয়েরা আছে, শুনি পেপারে পড়ি, পত্রিকায় পড়ি, যে জামা কিনে দেয় নাই দেখা, শাড়ি কিনে দেয় নাই দেখা স্বামীরে ছাইরা চলে গেছে। ওই দিন আমি রিয়েলাইজ করলাম যে কেন মেয়েরা শাড়ি জামা কিনা না দেওয়ার কারণেও স্বামীরে ছাইরা চলে যায়। স্বামীরা যখন এইসব কথা বলে সবাই এটার লোড নিতে পারে না, কিন্তু আমি ছোটবেলা থেকে এগুলা দেখতে দেখতে আমার কাছে এগুলার এখন কোনো ব্যাপার না। মানে আপনি ছোটবেলা থেকেই পুরুষ শাসিত সমাজের এই নির্মম চিত্র দেখে আসছেন। আমি এটা বলতেছি না যে ভালো পুরুষ নাই, নিশ্চয়ই ভালো পুরুষ আছে, কিন্তু আমার লাইফে পাই আপনার না। লাইফে নাই। আমার ভাইরা যেরকম, আমার বাপ সেরকম, আমার 2টা স্বামী এরকম বাইর হয়েছে। এখন আমার বড় ছেলে, যখন আমি তারে মাদ্রাসা থেকে নিয়ে আসলাম, তখন আবার সে 2-2.5 বছর বাসায় থাকলো। বাসায় থাকার পর তখন আমি আবার প্রেগনেন্ট। তখন আবার তার এই বাচ্চা পেটে এই লোকের মদ খায় আইসা চিল্লা চিল্লি গালি গোলজ এগুলা দেখতে দেখতে পাগল হয়ে গেলাম। তখন আবার বাচ্চারে বাধ্য হয়ে মিরপুর আজরাবাদ মাদ্রাসায় দিয়ে দিলাম। তখন আমার ছেলে কেজিতে উঠছে। কেজিতে উঠাই সে বাংলা ইংলিশ সব রিডিং পড়তে পারতো। স্কুলে ম্যাডামরা ডাইকে ডাইকে নিয়ে বলতো যে আপনার ছেলে অনেক ব্রিলিয়েন্ট, ওর হাতের লেখা খুব সুন্দর। ছেলেটা বলতো, মা গো, সব বাচ্চার মা স্কুলে আসে, তুমি কেন আসো না? আমারে মানুষরা জিজ্ঞেস করে, এটা কি তোমার আপন মা নাকি তোমার সৎ মা, যে কোনোদিনও স্কুলে আসে না? আমার ওইটুকুনো বাচ্চা তো এটা বুঝবেও না যে মার আসার পারমিশন নাই, এই জন্য আসে না। আমি আমার বাচ্চার স্কুলেও খোঁজ নিতে যাইতে পারতাম না। আমি বাইরে গেলে এই লোক বলতো, কার সাথে শুয়ে আসছোস? এমনকি তার বন্ধুরে এইসব কথাও বলতো, ওরে ভিতরে নিয়ে ওর সালোয়ারটা চেক কর। এত নোংরা ভাষায় আমার বাচ্চার সামনে আমার সাথে কথা বলতো, আমার মনে হইতো মাটিটা ফাঁক হোক, আমি ওইখানেই ঢুকে যাই। আমার এতবার সে বেশ্যা ডাকছে যে বাজারের বেশ্যা, বিয়ে করে হয় না ও মানুষ এতবার বেশ্যা ডাকে না। এত পর পুরুষের সাথে মুখে মুখে সে আমার শুয়াইছে, পতিতাদেরও মনে হয় এত পুরুষের সাথে শুয়া লাগে নাই। আমারে সে চোখের মাথায় বিয়ে ঠিকই করে ফেলাইছে, কিন্তু স্ত্রীর মর্যাদা, স্ত্রীর অধিকার কোনটাই সে আজ পর্যন্ত দেয় নাই। আমি ওইখানে বান্দা বুয়ার মতন 3 বেলা খাই আর থাকি, এইটুকি আমার ফ্যাসিলিটি। আমার হাজবেন্ডে কয়েকবার আমি থানায় জিডি করছি তার নামে। থানা থেকে তারে যখন ইনফর্ম করছে, সে গেছে ওইখানে কথাবার্তা বলে বাসায় আইসা তখন সে আমারে বলছে, তুই যে পুলিশদের সাথে শুইয়া আমার নামে কমপ্লেন করে আসলি, এই পুলিশদের পকেটে আমি টাকা ঢুকাই দিয়ে আসবো, তখন এই পুলিশরা তো প্রমাণ করবে যে তুই একটা বেশ্যা। শুধু এইটাই না, আমার হাজবেন্ড ড্রিঙ্ক কইরা আইসা 3-4টা ঘন্টা আমার এবং আমার বাচ্চাগুলার যে অত্যাচার করে, ওইটার 5 মিনিটের ভিডিও যদি আমি কাউরে দেখাইতে পারতাম, তাহলে মানুষরা বুঝতো যে আমি আর আমার সন্তানগুলা কতটা অসহায় আমরা। আপনি এগুলো ভিডিও করেন না কেন? তার বোনরা থাকে, তারা করতে দেয় না। তারা যখনই এই ধরনের কোনো অ্যাটেম্প দেখে তখন বাইরে বাইর করে দেয়। আপনি এটা গোপনে করে ফেলবেন ভিডিওটা, আমি আপনাকে এই পরামর্শ দিচ্ছি। আমার বাচ্চাগুলার সামনে দাঁড়া করে রাইখা আমার স্বামী বলতে থাকে, তোর মা শৈল বেচে, তোর মা এইটা বেচে, তোর মা ওইটা বেচে। তার মুখের ভাষাই এইগুলা।
অথচ আজ পর্যন্ত একদিনও আমি সে যখন ড্রিঙ্ক করে বাসায় আসে আমি বলি না যে আপনি কেন খাইয়া বাসায় আসছেন। বাসায় ছোট ছোট 3টা বাচ্চা আছে এবং বাচ্চাগুলোর আমি আগে ভাগে ঘুম পাড়াই দিই যেদিন খাইয়া আসার কথা থাকে। সে বাসায় ঢুইকাই আগে বাচ্চাগুলোর এটা উঠায় যে তোরা কই এদিকে আজ, শুনে যা তোর মা কি করছে, তোর খালা কি করছে, তোর নানু কি করছে। অথচ আজ পর্যন্ত আমার মা বাবা ভাই বোন কাউরে উনি এই 15 বছরের মধ্যে বাসার মধ্যে ঢুকতেও দেয় নাই, ঈদেও না। এই দুঃখ নিয়ে আমার কবরে যাইতে হবে। এগুলো সবই হচ্ছে বিকৃত মস্তিষ্কের পরিচয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে শুনছেন লাখ লাখ মানুষ, আপনারা প্রিয় শ্রোতা, অনেকেই আপনাদের মধ্যে ভিকটিম আছেন। এই আজকের অতিথির মতো আপনারাও হয়তো শিকার, আপনাদের হাজবেন্ডের, আপনাদের ফ্যামিলির কারো না কারো দ্বারা। এখন কিন্তু সোচ্চার হয়ে বাঁচার সময়। এখন আর সেই সময় নেই যেখানে আপনি একটা সময় সিনেমায় দেখেছি, আমি একটু পার্টিকুলার মেনশন করি, ওই সময়টা এরকম ছিল বলে ওই সময় সিনেমা বা গল্প বা নাটকগুলো এমনই ছিল যে আমাকে সারা জীবনও ভালো না বাসলে আমি ভালোবেসে যাব। নো, ইটস নট দ্য থিং। আপনি এভাবে কিন্তু আপনি বেঁচে থাকতে আসেননি পৃথিবীতে। আপনিও একটা সোল, আপনি একটা মানুষ। আপনি যে অধিকারটা নিয়ে আসছেন, সে যে আপনাকে অত্যাচার করছে, যার দ্বারা আপনি অত্যাচারিত হচ্ছেন, ইজ দ্য সেম থিং, ইজ দ্য সেম সোল। সো প্লিজ বি অ্যাওয়ার অফ ইউর রাইটস। আপনি আপনার অধিকারগুলো আদায় করে আপনাকেই নিতে হবে। আপনার আশেপাশে আসলেই আপনার জন্য কেউ নাই। তারপর আমার ওই বাচ্চাটা মাদ্রাসায় দেওয়ার পরে আবার এতিমখানায় দিয়ে দিলাম। ওইখানে 2.5 বছর থাকলো, আবার ছেলে মরে যায়। আবার ওই লোকের হাতে পায়ে ধরে বাচ্চারে বাসায় নিয়ে আসলাম, আবার স্কুলে দিলাম। আমার যে ছেলে ক্লাস 10-এ পড়ার কথা, সে এতদিনে ক্লাস 7-এ উঠছে, কিন্তু এবার হঠাৎ করে তার পিছনে ব্যথা ব্যথা ব্যথা, বলতে 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 বাঁকা হয়ে যায় ব্যথায়। আমি কি করবো, এই লোকের তো ডাক্তারের কাছে নিয়ে যায় না। পরে অনেক দিন পরে ডাক্তার দেখাইলো, তারপরে রিপোর্ট টেস্ট করলো, টেস্ট করে আসলো তার কিডনিতে পাথরও আছে আর তার কিডনি দুইটাও ফেল। মাই গুডনেস। বড় ছেলে আমার জান, আমার প্রাণ, আমার সবকিছু। আমি সারা দুনিয়ার সম্পদের চেয়ে আমার এই বাচ্চাটারে আমি বেশি ভালোবাসি। আমি রিপোর্ট গুলাও সাথে নিয়ে আসছি। এখন আমি জানি না আমি কি করব, কিন্তু আমি তারপরেও মনোবল হারাই নাই। আমি এখনো দাঁড়াইতে চাই আমার মায়ের জন্য, আমার ছেলের জন্য। আমি বাঁচতে চাই, আমি এদের জন্য কিছু করতে চাই। আমি অনেক ভালো রান্না করি। আজ পর্যন্ত জীবনে যত মানুষকে রান্না করে খাওয়াইছি, সবাই একটা কথাই বলছে, ভাবি আপনি রান্নার ব্যাপারে কিছু করেন না কেন? এটা দিয়েই তো আপনি দাঁড়াইতে পারেন। চেষ্টাও করছি, কিন্তু ক্যাশ ক্যাপিটালের জন্য কখনো কিছু করতে পারি নাই। এমন কোনো রান্না নাই যে আমি জানি না। ফাস্ট ফুড আইটেম, চাইনিজ আইটেম, বাংলা আইটেম, সব কিছু আমি রান্না করতে পারি। কিন্তু আমি কখনো এটা নিয়ে ব্যবসায়িক ভাবে দাঁড়াইতে পারি নাই, কারণ আমার স্বামী আমাকে সাপোর্টও করে নাই। এবং তার কাছ থেকে যে 2-1 বার চলে গেছি, তখনও আমি করতে চাইছি, কিন্তু আমি ক্যাশ ক্যাপিটালের জন্য করতে পারি। কিন্তু এখন আমার করতে হবে। আমার মা কে ডাক্তার বলছে যে উনাকে 1 মিনিটও এখানে একা রাখেন না। উনার ডায়াবেটিক্স হাই, উনার প্রেশার হাই, চোখে দেখে না, কানে শুনে না, উনারা এখান থেকে নিয়ে যান। এই জন্য এখন আমি আবার রুখে দাঁড়াইতে চাই, আমার মায়ের জন্য, আমার বাচ্চার জন্য। করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরীর বেশ আগ্রহ দেখালেন, বললেন সে তা বড় ভালো কথা। গায়ের লোকগুলো সব গন্ডমূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুলে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে সুতোর মিস্ত্রি নিয়ে এসে গুটি কয়েক ছোট ছোট তুলা আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ঘেনো জমি ছিল সোনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল, তবু চৌধুরীর নামেই স্কুলটা নামকরণ করেছিলেন তিনি। জুলু চৌধুরীর স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরেক আটা, 4 কোণী ফলকের ওপর জুলু চৌধুরীর নামটা জ্বলজ্বল করত সকাল বিকেল। আজও করে, যদিও আকস্মিক জোরে মাটিতে থুম করে ভেঙে পড়েছে স্কুলটা।
আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে, বয়সের বার্ধক্য হেতু।